দৈনিক বিশ্ববার্তার মফস্বল সংস্করণ তখন ছাপা হচ্ছিল। বিরাট মুদ্রাযন্ত্রের গহ্বর থেকে প্রতি মিনিটে ৫,০০০ করে কপি বেরোচ্ছে। প্রায় ৩ মাইল পরিমাণ কাগজে প্রত্যেক দিন বিশ্ববার্তা ছাপা হয়। বিশ্ববার্তার বাড়িটিও একেবারে সাধারণ নয়। ঠিক ৩ মাইল ব্যাপী না হলেও ৩ তলা জুড়ে বড় বড় ৩০টা ঘর। বিশ্ববার্তার ভেতরে সবাই সব সময় ব্যস্ত। দেউড়ি দারোয়ান থেকে শুরু করে ভেতরের কর্মচারীরা, কম্পোজিটররা, সংবাদদাতারা, বিজ্ঞাপনদাতারা সবাই যেন ধাবমান। এই এদিকে কপিটা ছাড়। আরে বাবা, ৩ পাতার খবরের প্রুফ কি হয়ে গেছে? বলছিলাম যে আগমার্কা আগুনে ঘির একটা বিজ্ঞাপন যদি এখানে ছাপা যায় তাহলে ওই পাঠকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে। দিনে রাতে কখনোই বিশ্ববার্তা শান্ত আছে এ ভাবা যায় না। তবে ঘরে ঘরে কর্মকোলাহল চললেও একটি ঘর নীরব, একদম ঠান্ডা। সেই ঘরটি বিশ্ববার্তার বড় কর্তার ঘর, যার বুদ্ধি বলে এবং কর্মফলে বিশ্ববার্তা আজ বিশ্বের প্রায় সবচেয়ে বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে। সেই থরহরি দত্তর ঘরটি কেবল চুপচাপ। সারা বাড়িটাকে, বাড়ির সবাইকে এবং সবকিছুকে কম্পমান করে তিনি কিন্তু নিষ্কম্প। কথা তিনি কম বলেন এবং খুব কম লোকের সঙ্গেই কথা বলেন। তার বিরাট দেহ দেখলে মনে হয় সে দেহে কোনো ব্যস্ততা নেই। তার মুখের ভাব দেখে মনের মধ্যে প্রবেশ করা কারও সাধ্য নয়। বড়কর্তা থরহরি দত্ত নিজের প্রকাণ্ড চেয়ারে বসেছিলেন, আর তার টেবিলের চারধারে কাগজপত্রের ছড়াছড়ি। তিনি কি যেন একটা সংবাদ গভীর মনোযোগ সহকারে পাঠ করছেন। তার বেতার কিংবা টেলিফোন বার্তা নয়, এক টুকরো কাগজে হাতে লেখা একটা খবর। পড়েই তিনি চেঁচিয়ে উঠলেন, কি সর্বনাশ! এর চেয়ে বেশি কথা, তীব্রতর ভাষা থরহরির কণ্ঠ থেকে কেউ কখনো শোনেননি। তিনি আবার বললেন, কি সর্বনাশ! কৃত্তিবাস খুন হয়েছে নিজের বাড়িতে। কি আশ্চর্য! কাল রাতে তো একসঙ্গে আমরা খেলাম। আমি তাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি আমার মোটরে। ঘরের ভেতরে থাকা সংবাদদাতাকে তিনি বললেন, তুমি যেতে পারো। টেলিফোন হাতে নিয়ে তিনি ফোন ঘোরালেন। হ্যালো অপারেটর, পুট মি টু 224। কৃত্তিবাস খুন হয়ে গেল? কি আশ্চর্য! হ্যালো হ্যালো হ্যালো, কে? 224। হ্যালো 224, কান্তি কুমার মিত্রকে আমি চাই। হ্যালো হ্যালো, কে? কান্তি? কান্তি বলছো? কান্তি, আমি থরহরি। শোনো, কাশীপুরে একটা খুন হয়েছে, একটা বাগান বাড়িতে, কৃত্তিবাস সেনের বাড়ি। হ্যাঁ, কৃত্তিবাস সেন খুন হয়েছে। তুমি সেখানে চলে যাও, চট করে এক্ষুনি। এই খুনের রহস্য তোমাকে উন্মোচন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে। যত টাকা লাগে কোনো কার্পণ্য করো না। বিশ্ববার্তা তোমার পিছনে রয়েছে। গাড়ি ভাড়া আছে তো তোমার কাছে? হ্যাঁ আচ্ছা, বেশ বেরিয়ে পড়ো তাহলে। রিসিভার নামিয়ে রেখেই থরহরি দত্ত অন্য সংবাদে মনোযোগ দিলেন। কৃত্তিবাসকে তিনি আর চিন্তায় স্থান দিলেন না। তার কাজ করার ধরনই এই। বোধহয় সব বিরাট ব্যক্তিরই ধরন ধারণ এরকমই হয়। কান্তি কুমার মিত্র, সে গোয়েন্দা নয় বটে, কিন্তু অনেক গোয়েন্দার কানই সে কাটতে পারে। তার গোয়েন্দা সুলভ সূক্ষ্ম দৃষ্টি সবসময় যেন সন্ধানী নজরের অপেক্ষায়। কয়েক মিনিটের মধ্যেই কান্তি কুমার একটা মোটরে উপবিষ্ট হয়ে ঊর্ধ্বশ্বাসে কাশীপুরের দিকে ছুটল। গ্রে স্ট্রিটের মোড় পেরুতে না পেরুতেই তার কানে এলো হকার হাঁকছে, কাউন্সিলর খুন! বিশ্ববার্তা টেলিগ্রাম করুন বাবু, আরেকজন কাউন্সিলর খুন! কান্তি কুমার গাড়ির ড্রাইভারকে বলল, এই দাঁড়াও তো, এই যে এখানে শোনো, এই একখানা বিশ্ববার্তা দাও তো দেখি। গাড়ি থামিয়ে 2 পয়সা ফেলে দিয়ে 1 পাতার একখানা টেলিগ্রাম কিনল সে। গাড়িতে বসেই দুর্ঘটনার উপরে চোখ বুলিয়ে নিল একবার। দেখি কি লিখেছে। নামজাদা একজন কাউন্সিলর কৃত্তিবাস সেন তার গঙ্গা তীরবর্তী বাগান বাড়িতে কে বা কারা তাকে খুন করে রেখে গেছে। যেসব লক্ষণ দেখা যায় তাতে খুন বলেই সন্দেহ হয়। এমনকি লক্ষণগুলির প্রত্যেকটি আলাদা আলাদা করে খুঁটিয়ে দেখলেও খুন ছাড়া আর কিছু মনে হয় না। কর্পোরেশনের এই হতভাগ্য কাউন্সিলর মৃত্যুকালে বেশভূষায় সুসজ্জিত ছিলেন। দেখলে বেশ ধারণা হয় মৃত্যুর জন্য তিনি আদৌ প্রস্তুত ছিলেন না। কিছুক্ষণ আগে যে তিনি বিলিয়ার্ড খেলছিলেন এরূপ ধারণা করাও খুব কঠিন নয়। বিলিয়ার্ড ঘরে চিৎপাত অবস্থায় তাকে পাওয়া গেছে। তার একটা পা বিলিয়ার্ড টেবিলের এক পায়ায় ঠেকানো, একটা চটকার কাপড়ের টুকরো, যদ্দূর মনে হয় তাঁরই নিজের রুমাল, তার গলায় পাক দিয়ে জড়ানো। সেই রুমালের সঙ্গে আবার আটকানো বিলিয়ার্ডের কিউ। তাঁর সারা মুখে প্রশান্ত হাসি, অদ্ভুত এক প্রসন্নতা। আচ্ছা,
আপাত দৃষ্টিতে মনে হয় শ্বাসরুদ্ধ হয়েই তার অবসান ঘটেছে। তার দেহে দুটি গুলির গর্তও দেখা গেছে। আরে বাপরে! প্রত্যেক দিকে একটি করে দেহের ভেতর দিয়ে এফোঁড় ওফোঁড় করে পিস্তলের গুলি বেরিয়ে গেছে মনে হয়। তার উপরে আবার পিঠের শিরদাঁড়া ভাঙা। তার হাত দুটো স্বামী বিবেকানন্দের স্টাইলে বুকের ওপর বিন্যস্ত। এক হাতের মুঠোয় এখনো পর্যন্ত বিলিয়ার্ডের একটা বল ধরা। ঘরের মধ্যে ধস্তাধস্তি মারামারির কোনো চিহ্ন নেই। যাবতীয় আসবাবপত্র যথাস্থানে ছিল, কোথাও এতটুকু বিশৃঙ্খলা ঘটেনি। শুধু কৃত্তিবাসবাবুর পোশাক থেকে চৌকো একটা ফালি অন্তর্হিত হয়েছে। বিশ্ববার্তার সম্পাদকীয় স্তম্ভে এই খুনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছিল। কান্তিকুমার পড়তে লাগল। পত্রিকায় আরও লিখেছে, এই নিয়ে 2 সপ্তাহের মধ্যে 3 জন কাউন্সিলর মারা পড়ল। এইভাবে কাউন্সিলর মারা পড়লে এই কাউন্সিলর জাতি আর কতদিন টেকসই হবে? খামোকা কেন একজন কাউন্সিলর খুন হবে? অবশ্য প্রশ্ন উঠতেই পারে, কাউন্সিলরদের বেঁচে থাকারই বা কি দরকার? তাদের বেঁচে থেকে কিংবা বাঁচিয়ে রেখেই বা কি লাভ? কিন্তু এ প্রশ্নের কোনো মানে হয় না তারা বেঁচে থাকে। এমনকি সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যাবে, জনসাধারণের কাছে, সমাজের কাছে কাউন্সিলরের দাবি এমন কিছু বেশি নয়। মাঝে মাঝে একটু তোয়াজ, কখনো ঘুষ এবং সময়ে অসময়ে ভোট, ব্যাস, এর বেশি কিছু নয়। এর জন্যই কি তাদের ধরে ধরে খুন করতে হবে? এইভাবে কাউন্সিলর বিয়োগ চলতে থাকলে এক জেনারেশনের মধ্যে আর একজন কাউন্সিলরেরও আর অস্তিত্ব থাকবে না। এই জীবদের বাঁচিয়ে রাখবার জন্য কি আমাদের সকলেরই সমবেতভাবে তৎপর হওয়া উচিত নয়? কান্তিকুমার পড়া শেষ করল। কান্তিকুমার মিত্র গোয়েন্দা নয়, বলেছি আগেই। কান্তিকুমার রিপোর্টার। বিশ্ববার্তার বিশেষ সংবাদদাতাদের মধ্যে তিনি বিশিষ্ট। চাকরি করছে মাত্র 2 মাস, কিন্তু 2 মাসের মধ্যেই সে উন্নতির চূড়া থেকে চূড়ান্তরে উঠেছে। কাজ নেওয়ার প্রথম সপ্তাহতেই সে এক গুরুতর সমস্যা ভেদ করে। পাটের বাজার থেকে পাট লোপাট হওয়ার সমস্যা। দ্বিতীয় সপ্তাহে আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ভেজালের কেলেঙ্কারি সে প্রকাশ করে দেয়। তৃতীয় সপ্তাহে এই শহরের কতিপয় গণ্যমান্য নাগরিকের কুকীর্তি লোকচক্ষে অনাবৃত করে। তারপর থেকে জটিল কুটিল যা কিছু সমস্যামূলক হয়ে রহস্যভেদের অপেক্ষায় আছে, সে সমস্ত ভার বিশ্ববার্তার দপ্তর থেকে তার ঘাড়েই চাপিয়ে দেওয়া হয়েছে। কান্তিকুমার ক্রাইম সিনে এসে পৌঁছল। প্রকাণ্ড ইমারত, একেবারে বড় রাস্তার উপরই। এধারে রাস্তা, ওধারে গঙ্গা। কান্তিকুমার দেখল পুলিশ চারধার ঘেরাও করে ফেলেছে। সেই ঘেরাওয়ের এখানে ওখানে ইতস্তত কৌতূহলী জনতার ভিড়। আবার একটা মূল্য। এই হয় সত্যি বড় লোকদের এই পরিণতি। হ্যাঁ, তোমার কি মনে হয় কে খুন করলো? পুলিশ কর্মচারীরা নিজেদের মধ্যে বলাবলি করছে, এর পেছনে নিশ্চয়ই একটা গম্ভীর ষড়যন্ত্র আছে, কিন্তু তা যে কি সেটা কিছুতেই আন্দাজ করতে পারছি না। আরেকজন পুলিশকর্মী বললেন, আমারও ভাই তথৈবচ অবস্থা। থানার বড় দারোগা। তার চেহারাখানাও বেশ বড়। লম্বা চওড়া চেহারায় চোখে মুখে কোটাল সুলভ কৌটিল্য। সাধারণত বড় দারোগাদের মধ্যে যেমনটি দেখা যায়। বাড়ির সামনে একটি সরকারি ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন দারোগা আদ্যনাথ। কান্তিকুমারকে দেখে তিনি গম্ভীরভাবে ঘাড় নাড়লেন। কান্তিকুমার তাকে জিজ্ঞেস করলেন, কি আক্কেল গুড়ুম নাকি আদ্যনাথ? আদ্যনাথ অর্থাৎ বড় দারোগাবাবু জবাব দিলেন, হ্যাঁ কান্তি, আমার আক্কেল গুরুম। আমার ধারণা ছিল এটার আমি কিনারা করতে পারবো, কিন্তু এবারও আমি কোনো কুল পাচ্ছি না। আদ্যনাথ রুমাল দিয়ে কপালের ঘাম মুছবার ছলনায় চোখের কোণ দুটো মুছে নিলেন। এই নাও সিগারেট। এখন বলো তো ব্যাপারখানা কি? শুনি রহস্যটা, কোথায় দুর্ভেদ্য হয়েছে? আগাগোড়া বলো দেখি। সিগারেট পেয়ে আদ্যনাথবাবুর চেহারা আরও উজ্জ্বল বোধ হল। তিনি উৎসাহে বলতে লাগলেন, বলছি সব দাঁড়া, তার আগে বাজে লোকগুলোকে বিদায় করে আসি। এই বলে একজন পাহারাওয়ালার কাছ থেকে মোটা একটা লাঠি না কেড়ে নিয়ে তিনি কৌতূহলী জনতাকে তাড়া করলেন। এই যা যা এখান থেকে, যত সব খালি ভিড় করবে এসে। আদ্যনাথের তাড়নায় জনতা এক জায়গা থেকে সরে অন্য জায়গায় গিয়ে জমল। সেখান থেকে নড়ল না। নড়বে কেন? কথায় বলে খুন খারাপি, খুনের সঙ্গে সঙ্গে খারাপিরা লেগেই থাকে।
আরে আদ্যনাথ, ওসব খারাপ লোকেদের ছেড়ে দাও, এখন কাজের কথা বলো। পদচিহ্ন মানে পায়ের ছাপের খবর কি? পায়ের দাগ পাওয়া যায়নি নাকি? সেদিকে এখনো দৃষ্টি দেওয়ার ফুরসত হয়নি তোমার? দিয়েছি, সবার আগে পায়ের দাগেই আমার লক্ষ্য ছিল। সারা বাগানটায় পায়ের দাগে ভর্তি। এই যেমন দেখো না, এই এক ধরনের পদচিহ্ন, একদম কাঠের পা। চাঁচা ছোলা ঘাসালো জমির ওপরে বিন্যস্ত এক জাতীয় বিশেষ দাগের প্রতি কান্তিকুমারের দৃষ্টি তিনি আকর্ষণ করলেন। কান্তিকুমার দেখল। আচ্ছা, বটে। আদ্যনাথ বললেন, এই দাগগুলো দেখো। এমনি এমনি কি আমার আক্কেল গুলুম হয়েছে? এই লোকটার একটা পা বেমালুম কাঠের। এই কাঠের পাওয়ালা লোকটা যতদূর মনে হয় কোনো জাহাজের খালাসি, দক্ষিণ আফ্রিকার বাসিন্দা বলেই মনে হয়। এডেন থেকে আসছে, অল্পদিন হলো করাচিতে নেমেছে, করাচি থেকে ট্রেনে এসেছে কলকাতায়। পায়ের দাগ দেখলেই এ সমস্ত স্পষ্টই বোঝা যায়। ঠিক ঠিক। আরো বোঝা যায় যে এই লোকটার ডান হাতে একটা ছড়ি ছিল, আর কোমরের ঘুমসিতে বাঁধা ছিল ছোট্ট একটা হুইসেল। তা বেশ দেখতে পাচ্ছি। এই হুইসেলটা আবার ডান দিকে বাঁধা, এই কারণে ডান দিকে লোকটার একটু ঝুঁকে পড়া, সেটাও দেখা যাচ্ছে। তোমার কি মনে হয় কান্তি যে এই কেঠো পা খালাসিটাই এডেন থেকে এসেই খুন করেছে? করতেই পারে। এইসব খালাসিরাই তো এইসব কাণ্ড করে থাকে। খুন করতে পেলে তারা আর কিছু চায় না, জাহাজ থেকে নেমেই তারা খুন করে। লাশ আর খালাসির মধ্যে কেমন একটা জড়াজড়ি ভাব রয়েছে, দেখছো না? এবার এই দাগগুলো দেখো, মনে হয় যেন কোনো কাবলিওয়ালার। সুদের তাগাদায় যাতায়াত করা পা দেখলেই বোঝা যায়। টাকা পাওয়ার অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থাকা এই কনিষ্ঠ পা দেখো না, কিরকম মাটির মধ্যে বসে গেছে গভীর হয়ে। হ্যাঁ, এই লোকটাও খুন করতে পারে বটে। এইরকমই আরো কত পায়ের দাগ ওইসব লোকগুলোরও আছে, যেগুলো আমার আসার আগে ভিড় করে গোটা বাগান বাড়িটাই চষে ফেলেছে। আমি আর এই একটু থামো, আঙুলের ছাপ পাওয়া যায়নি? আঙুলের ছাপের কথা আর বলো না, সারা বাড়িটাই আঙুলের ছাপে ভর্তি। তার মধ্যে বর্মীয় আঙুলের দাগ হতে পারে, এমন কিছু পেয়েছো? বর্মীয় আঙুলের দাগ 3 রকমের পেয়েছি, কিন্তু সেসব কোনো কাজের নয়। কিন্তু দারোগা সাহেব, রহস্যময়ী নারীদের কি খবর? তাদের কাউকে দেখতে পাওনি এখানে এসে? দেখেছি, সকাল থেকে 4 জন গেছে এ পর্যন্ত। একজন গেছে সকাল 7:30টায়, একজন 9:15টায়, আর 2 জন গেছে 12টা বাজিয়ে একসঙ্গে, কাঁটায় কাঁটায় ঠিক 12টায়। আমার মতে তারা প্রত্যেকেই রহস্যময়ী। সব মেয়েই আমার কাছে রহস্যময়ী বলে মনে হয়। আচ্ছা, এবার অন্য দিক থেকে আরম্ভ করা যাক। সমস্ত জিনিসটা নতুন করে গড়বার চেষ্টা করা যাক, নতুন দৃষ্টিভঙ্গির দিক থেকে। যুক্তির পর যুক্তি সাজিয়ে রহস্যের পার পেতে হবে, তবে এই খুনের কিনারায় পৌঁছানো যাবে। আচ্ছা, ভালো কথা, কৃত্তিবাস সেন কি আইবুড়ো ছিলেন? আইবুড়োই বটে, বিয়ে থা করেননি এবং এখন বুড়ো হতে চলেছিলেন। এত বড় বাগান বাড়িতে একলাই থাকতেন। ভালো কথা, তাহলে নিশ্চয়ই তার এক পেয়ারের খানসামাও ছিল। তা না হলে তাকে দেখাশুনো করত কে? এবং সেই প্রিয় ভৃত্যটি নিশ্চয়ই তার অতিশয় বিশ্বাসী আর পুরনো। প্রায় 20 বছর ধরে কাজ করছিল তার কাছে। ইয়েস ইয়েস। তাকে গ্রেপ্তার করা হয়েছে বোধহয়। সবার আগে চাকরকে আমরা কখনো ছাড়ি না, ছেড়ে কথা বলি না। বিশ্বাসী পুরনো চাকর হলে তো কথাই নেই, এবং তারাও ঠিক তাই প্রত্যাশা করে। বলবো কি কান্তি, এই চাকরটা নাম উদ্ভব। আমরা আসা মাত্রই আমাদের কাছে আত্মসমর্পণ করলো। পালাতে পারত, কিন্তু পালায়নি। গ্রেপ্তার হওয়ার জন্যই অপেক্ষা করছিল হয়তো। ঠিকই হয়েছে। আচ্ছা, ওই চাকর ছাড়া আর কে কে ছিল বাড়িতে? কোনো ঠাকুমা দিদিমা স্থানীয় কেউ, কোনো বুড়ি ঝি দাইমা গোছের, যে শিশু অবস্থা থেকে কৃত্তিবাসকে মানুষ করে তুলেছে? একেবারে বদ্ধ কালা এরকম কোনো মেয়ে পাওয়া যায়নি বাড়িতে? একেবারে হুবহু। তার মানে ঠিক ওই রকমই এক বুড়ি ঝি দাইমা গোছের, যে কৃত্তিবাসের শৈশব থেকে। বুঝেছি, আর বলতে হবে না। তা সেই মেয়েটি কি এত বড় এই হত্যাকাণ্ডের সময় কোনো কিছু শুনতে পায়নি? কোনো অস্বাভাবিক আওয়াজ, ধস্তাধস্তির শব্দ বা অন্য? টু শব্দটিও না। তবে খুব সম্ভব এটা তার বদ্ধ কালামির জন্যই বোধহয়। হ্যাঁ, তাও হতে পারে। আচ্ছা, ও ছাড়াও এই বাড়ির পেছনে নিশ্চয়ই আস্তাবল আছে। সেখানে সহিস আর কোচম্যান বাস করে ঘোড়াদের সঙ্গে। যুদ্ধের বাজারে পেট্রোল দুর্লভ হওয়ায় অনেকেই মোটরে পাট তুলে দিয়ে আজকাল ঘোড়ার গাড়ি চড়ছেন। কৃত্তিবাস সেনও নিশ্চয়ই সেটা করতেন। তা সেই সহিস কোচম্যানরা কোথায়? কোচম্যান খুনের রাতে সহিসকে নিয়ে কোনো এক সিনেমায় হোল নাইট শো দেখতে গেছিল, বাবুর কাছ থেকে ছুটি নিয়ে। ফিরেছে আজ সকালে, আমরা এখানে আসার পর। কান্তি, ওদিকে সন্দেহ করবার কিছুই নেই। আমরা সব খুঁটিয়ে দেখেছি।
ওরা কজন ছাড়া আর কোনো পুরুষ বা মহিলা কি ছিল না যে এই বাড়ির সঙ্গে বা এই কৃত্তিবাসের সঙ্গে কোনো না কোনো প্রকারে জড়িত ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা, ছিল কেন, আছে। কৃত্তিবাস সেনের লেডি টাইপিস্ট অলকা দত্ত, কিন্তু সে আসে সকালের দিকে কর্পোরেশন এবং কৃত্তিবাসের অফিস সংক্রান্ত কাজকর্মের ব্যাপারে। রাতের কাণ্ড সে কিছুই জানে না। তুমি কি এই মেয়েটিকে দেখেছো? মেয়েটি দেখতে কেমন? দেখেছি, দেখবার মতো, দেখতে মন্দ নয়, সুশ্রী। এবার এই মেয়েটির পালা। এবার এ বিপদে পড়বে। এমনকি মারা পড়াও বিচিত্র নয়। একে ঘিরেই হত্যাকারীরা চক্রান্ত করবে এবার। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। কি করে বুঝলে? খুন হবার মতো কোনো কারণ মেয়েটির কোথাও নেই। সেই জন্যই তো খুন হবে। কৃত্তিবাসের মধ্যে তেমন কোনো কারণ ছিল নাকি? তবুও তো খুন হলো। কেন হলো? এই মেয়েটিরও তেমনি কোনো দায় না থাকলেও হত্যাকারীরা একে আদায় করতে পারে। কেন ছাড়বে কেন? আদ্যনাথ কিছুই বলতে পারলেন না, কেবল দাড়ি চুলকোলেন। কিন্তু যতই তারা চেষ্টা করুক, তারা ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে, হবেই। আর আমি তাদের বিপর্যস্ত করব, তাদের কুকর্মে বাধা দেব, তাদের চক্রান্ত জাল ছিন্ন ভিন্ন করে ফেলব। এই মেয়েটিকে আমি বাঁচাবো আদ্যনাথ, বাঁচাবই। কান্তি এবার দারোগাকে বললেন, আদ্যনাথ, আমাকে বাড়ির মধ্যে নিয়ে চলো। আদ্যনাথ আগে আগে চললেন। অত বড় আর অমন সুসজ্জিত বাড়ির ভেতরে কি অক্ষুণ্ণ শান্তি, কোথাও যেন কিচ্ছু ঘটেনি। আচ্ছা, গোলমালের কোনো চিহ্ন দেখছি না তো কোনোখানে? না, কোথাও এক চুলের এদিক ওদিক ঘটেনি। তবে চুলচেরা ভাবে দেখলে তা বড় ঘটেও না। যে লোকটি খুন হয় কেবল সে ছাড়া আর সবকিছুই ঠিকঠাক থাকে। তার নিজের দেহ ছাড়া আর কোথাও কোনো বিপর্যয় বড় দেখা যায় না। ড্রয়িং রুমের দরজা খুলে ভেতরে গেলেন ওরা। এলাহি ঘর, আশ্চর্য সব আসবাবে সাজানো, জানলায় জানলায় পর্দা নামানো, চাদর গায়ে দেওয়া পিয়ানো, বিজলিবাতির ঝালর, সব যে যার যথাস্থানে যথাযথ রয়েছে। কোনো বিপর্যয়ের লক্ষণ নেই। আদ্যনাথ বললেন, এসো ওপরে, বিলিয়ার্ডের ঘরে এসো। লাশ অবশ্য নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য, কিন্তু আর সবকিছুই ঠিক সেইভাবেই রাখা হয়েছে, এক চুল নড়ানো হয়নি। আদ্যনাথ আর কান্তি কুমার দুজনে দোতলায় গেলেন। সিঁড়ি পেরিয়েই সামনে সেই বিলিয়ার্ড ঘর, প্রকাণ্ড বিলিয়ার্ড টেবিল ঘরের মাঝখানটিতে। কিন্তু কান্তি তার দিকে না তাকিয়ে শটান জানলার কাছে ছুটে গেল। এ কি, এখানে কি দেখছি? দারোগার মাথা নাড়ায় কোনো উত্তেজনা নেই, তার কণ্ঠস্বর শান্ত। একটুও বিচলিত না হয়ে তিনি বললেন, হ্যাঁ, জানলাটা দেখলে মনে হয় বটে যে বাইরে থেকে খোলা হয়েছে। ধারালো কোনো অস্ত্রের সাহায্যে খড়খড়িটা বাইরে থেকে ফাঁক করা হয়েছে বলে বোধ হয়। জানলার বাইরে কার্নিশের জমাট ধুলোয় একটা আন্দোলনের চিহ্নও দেখা যায়। মনে হয় অসাধারণ সাহসী কোনো লোক তলপেটের উপর ভর দিয়ে খড়খড়ির ফাঁকে হাত গলিয়ে ধারালো কোনো অস্ত্রের সাহায্যে জানলার ছিটকিনিটা। কিন্তু ও নিয়ে ব্যস্ত হবার কিছু নেই কান্তিবাবু, বৃথা মাথা ঘামিও না। সব খুন খারাপির ব্যাপারই এসব হয়ে থাকে। কান্তি ঘাড় নেড়ে সায় দিল। হ্যাঁ, সে কথা সত্যি। এবার সে ঘরের মধ্যে ইতস্তত তাকাতে লাগলো এবং তার কণ্ঠ থেকে স্বতঃস্ফূর্ত বিস্ময়ের আবেগে উচ্চধ্বনি উছলে উঠল। কুলুঙ্গির জমানো ধুলোর মধ্যেও দুশ্চিহ্ন দেখা গেছে। ধুলোর স্তর ইতস্তত করা, বেশ নড়ানো চড়ানো। পায়ের দাগের ছাপও অস্পষ্ট দেখা যায়। অসাধারণ ক্ষিপ্র কোনো লোকের পক্ষে ওই তাকের ওপরে লাফিয়ে উঠে পর্দার আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে থাকা কিচ্ছু অসম্ভব নয়। কান্তি এবার নজর উঁচু করে বলল, এ আদ্যনাথ, ছাদের কাজটা দেখেছ? ছাদের কাছের ওই ঘুলঘুলিটা একটু অস্বাভাবিক আকারের নয় কি? কি মনে হয় তোমার? ওখানেও কি একজন স্বচ্ছন্দে কড়ি কাঠে দড়ি লাগিয়ে দেওয়ালের গা বেয়ে উঠে একজন লোক অনায়াসে ঘুলঘুলির ফাঁকে শুয়ে থাকতে পারে? অসাধারণ ধূর্ত কোনো লোক সবার দৃষ্টি এড়িয়ে বসবাসের জন্য ওই রকম জায়গায় বরং পছন্দ করবে। থামো থামো থামো, এক মিনিট। ওই ভ্যানিটি ব্যাগের অর্থ কি? ওখানে ঝুলছে ওই যে। আধুনিক কোনো মহিলার অতি আধুনিকতার চূড়ান্ত উদাহরণস্বরূপ চমৎকার একটি ভ্যানিটি ব্যাগ দেওয়ালের গা লাগা একটা আলনার আকশিতে ঝুলছিল। হ্যাঁ, ওটার কথাও যে ভাবা হয়নি তা নয়। ওতে আমরা হাত দিইনি, ওটাকে ওখানেই রেখে দিয়েছি। কেমন যেন আমাদের মনে হয়েছে ওইখানেই ওই রহস্যের কিনারা আছে। বিশেষ একটা মতলবেই ওটা অমনি রেখে দেওয়া হয়েছে। যে ওই ব্যাগটি নিতে আসবে
সে যে এই খুনের সাথে কোনো না কোনো ভাবে জড়িত তাতে আর কিছু ভুল নেই। আমাদের ধারণা, যদি আমরা একবার বসে বিষয় আলোচনা করে নিতে পারতাম। কিন্তু কান্তি আদ্যনাথের সেই ধারণায় আর কর্ণপাত করছিল না। সে তখন বিলিয়ার্ড টেবিলের ধার ঘেঁষে দাঁড়িয়ে। দেখো দেখো, এইবার বুঝি রহস্যের একটা কিনারা পাওয়া গেল। বিলিয়ার্ড বলগুলোর পজিশন দেখো। সাদা বলটা টেবিলের ঠিক মধ্যিখানে, আর লাল বলটা টেবিলের শেষে পকেটের একেবারে ধারে ধারে। এর মানে কি আদ্যনাথ? মানে কি এর? দারোগা আদ্যনাথকে দুহাত দিয়ে জড়িয়ে ধরেছে কান্তি। এই আমার জানা নেই, বিলিয়ার্ড খেলা আমি জানি না। এই আকস্মিক জড়াজড়িতে দারোগা আদ্যনাথকে যেন একটু বিরক্তই দেখা গেল। আমিও জানি না, কিন্তু আমাকে এর রহস্য জানতেই হবে, আর এক্ষুনি। এর ওপরেই এই হত্যাকাণ্ডের আসল ফয়সালা নির্ভর করছে। আচ্ছা, কাছাকাছি কোথাও বইয়ের দোকান নেই কোনো, কিংবা কোনো লাইব্রেরি ইংরেজি বইয়ের? বিলিয়ার্ডসের ওপর একটা বই জোগাড় করা দরকার। এই বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হাত পা নেড়ে কান্তি উধাও হয়ে গেল। দারোগা আদ্যনাথ স্তব্ধ হয়ে চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ তাঁর নিজেকে অত্যন্ত রোগা বলে মনে হতে লাগল। তিনি মনে মনে বললেন, যা, চলে গেল। আশ্চর্য, থরহরিবাবু কেন ওর উপরে নজর রাখবার জন্য আমাকে টেলিফোনে জানালেন? কান্তির গতিবিধির ওপর লক্ষ্য রাখার জন্য প্রত্যেকদিন তিনি 50 টাকা করে দেবেন, তাও বললেন। কিন্তু কেন? ইতিমধ্যে বিশ্ববার্তা কার্যালয়ে থরহরিবাবুর বাড়ি যাবার সময় হয়েছে। কাজ সেরে তিনি হুক থেকে কোট পেড়ে নিয়ে নিজের গায়ে চাপাচ্ছেন। এমন সময় একজন কর্মচারী বোধহয় মনিবকে খুশি করার মতলবেই অযাচিতভাবে এগিয়ে এলো। সে কর্মচারী থরহরিবাবুকে বলল, আগে আপনার কোটের হাতায় সবুজ মতো কি দেখা যাচ্ছে? এই বিলিয়ার্ডের খড়ির দাগ বলেই মনে হচ্ছে। মুছে দেব? থরহরি ঘুরে দাঁড়ালেন। কর্মচারীটিকে আপাদমস্তক তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলেন একবার, তারপর বললেন, এ বিলিয়ার্ডের খড়ি নয়, ফেস পাউডার, বুঝেছ? এই বলে থরহরিবাবু কর্মচারীটিকে চোখের দৃষ্টিতে প্রায় ভস্ম করে দিলেন। তারপর শান্ত ও গম্ভীর পায়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে নিজের মোটরে গিয়ে উঠলেন। খুনের পরদিন করোনারের তদন্ত শুরু হলো, কিন্তু তার ফলে পরিষ্কার হওয়া তো দূরে থাক, নতুন নানা জট পাকিয়ে পেকে উঠে রহস্য যেন আরও জটিল হয়ে উঠল। ডাক্তারি পরীক্ষায় জানা গেল মৃতের দেহে আঘাতের চিহ্ন সুস্পষ্ট। কণ্ঠনালীর ওপর চাপ পড়ায় নিঃশ্বাসবায়ুর পথরোধে মৃত্যু ঘটেছে এমন সিদ্ধান্তও করা যায়। আবার আলজিভ আটকে গিয়ে মৃত্যু ঘটাও কিছু অসম্ভব নয়। গলগ্রন্থির অত্যাধিক স্ফীতি দেখা গেছে। এদিকে মস্তিষ্কের স্নায়ুবিক্ষিরাও বিচ্ছিন্ন। এইসব নানাবিধ লক্ষণের মধ্যে ঠিক কোনটা নিশ্চিত রূপে মৃত্যুর কারণ বলা কঠিন। তবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখা গেছে বটে। মৃতের পাকস্থলিতে আধশেট্টাক আফিম গোলা পাওয়া গেছে তরল পানীয়ের আকারে। এই বিষয়ে করোনার কোর্টের সরকারি উকিল ডাক্তারকে জিজ্ঞেস করেন, পাকস্থলীর মধ্যে ওই পরিমাণে আফিম গোলা পাওয়া কি একটু অস্বাভাবিক নয় আইনের চোখে? উত্তরে ডাক্তার জানান, একটু অস্বাভাবিক বই কি, তবে সেটা সাধারণ পাকস্থলীর পক্ষেই প্রযোজ্য। একজন কাউন্সিলরের পেটে কিছুই অস্বাভাবিক নয়। আধশের আফিম গোলা একটু বেশি পরিমাণ বলে কি আপনার মনে হয় না আইনের চোখে? তা ঠিক বলা যায় না, তবে কি ওটা পরিমাণে কম আপনি বলতে চান আইনের চোখে? তাও বলতে চাই না। আধশের আফিম গোলা গলাধ্যকরণের ফলে মৃত্যু কি একান্ত অনিবার্য আইনের চোখে? না, কোনো কাউন্সিলরের বেলা তা নাও হতে পারে। হতেই যে হবে তার তো কোনো মানে নেই। তবে কি একজন কাউন্সিলরের পেটে আধমন আফিম গোলা পেলেই আপনি আশ্চর্য হতেন এবং সেটা মৃত্যুর কারণ বলে মনে হতো আইনের চোখে? মোটেই না, কাউন্সিলরদের হজম শক্তি সাধারণতই অসাধারণ। ডাক্তারি তদন্ত এইখানেই শেষ হলো। তারপরে কৃত্তিবাসের চাকর উদ্ভবের জবানবন্দি নেওয়া হলো। তার কাছ থেকে আরও অনেক রহস্য জমা হলো। উদ্ভব জানালো, আগে ঘটনার দিন আমি নিজে হাতে আধশের আফিম মিছরির পানায় গুলে বিকেলে জল খাবারের সঙ্গে বাবুকে দিয়েছিলাম। কিন্তু কথা হচ্ছে এরকম তো বাবুকে প্রত্যেক দিনই দিই, মানে বিকেলে খাবারের সাথে। সরকারি উকিল জিজ্ঞেস করলেন, তোমার বাবু আধশের আফিম খেতেন আইনের চোখে? এ বাবা, আগে না না, আফিমটা আধশের নয়, আধ ভরি ছিল মাত্র। মিছরির পানাটাই ছিল আধশের। ও, তা তুমি কত বছর বাবু সেবা করছো আইনের চোখে? তা প্রায় 20 বছর হবে। এরপর ঘোড়ার গাড়ির কোচম্যানকেও পুঙ্খানুপুঙ্খ জেরা করা হলো।
প্রায় 3 বছর হলো সে কৃত্তিবাস সেনের কাছে কাজ নিয়েছে। যুদ্ধের দরুন পেট্রোল দুর্লভ হয়ে বাবুর মোটরগাড়ি অচল হওয়ার পর থেকেই সে আছে বলা যায়। করোনারের সরকারি উকিল কোচম্যানকে জিজ্ঞেস করলেন, এ কথা কি সত্যি যে দুর্ঘটনার দিনে কর্তার সঙ্গে তোমার ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল আইনের চোখে? কোচম্যান উত্তর দিল, আজ্ঞে সত্যি। কর্তা সিনেমা দেখা ছুটি দিচ্ছিলেন না বলেই। কর্তাকে তুমি খুন করবার ভয় দেখিয়েছিলে কি, তাই তো আইনের চোখে? না, সে কথা তো বলিনি। কিন্তু লোকে যে শুনেছে তুমি খুন করব বলে চেঁচাচ্ছিলে। সে তো কথার কথা। আমার মাথায় এমন খুন চেপে গেছিল যে আমার কোনো কাণ্ড জ্ঞান ছিল না। আমার মাথায় খুন চেপে যাচ্ছে হুজুর, আপনি আমার সামনে থেকে চলে যান। আমি শুধু এই কথাটাই বলেছি। তখন খুন চাপেনি, এখন খুনটা চাপছো, তাই নয় কি আইনের চোখে? না হুজুর। করোনার তার নথিপত্রের দিকে তাকালেন। সরকারি উকিল বললেন, অলকা দত্তকে ডাকা হোক আইনের চোখে। অলকা দত্তের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে সারা আদালতে সাড়া পড়ে গেল। প্রত্যেক অকাণ্ড কুকাণ্ডের সঙ্গে সমস্ত বিপর্যয়ের মূলেই কোনো না কোনো মহিলার নাম জড়ানো থাকে। আদালতের মধ্যে ডিটেকটিভ বইয়ের পাঠক যারা ছিল তাদের কাছে তা অজানা ছিল না। বাবা, ইনি আবার কি? আরে অলকা দত্ত জানো না? কৃত্তিবাস সেনের ওই যে কি বলে জানি, বান্ধবী নাকি? হতে পারে। কে জানে। আরে বোঝই তো, যেখানেই খুন সেখানেই মহিলা। অলকা ধীর পায়ে সাক্ষীর কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো। ছিপছিপে লতানো চেহারা অলকার, তার ফর্সা মুখে অদ্ভুত এক দীপ্তি। তবে সে যেন কাঁপছিল। সে যে খুব বিপন্ন বোধ করছে তার মুখ চোখ দেখলেই তা মালুম হয়। তবু সে পরিষ্কার করে আস্তে আস্তে মিষ্টি সুরে নিজের বক্তব্য বলে গেল। সরকারি উকিল প্রশ্ন করলেন, কৃত্তিবাস সেনের সঙ্গে আপনার কি সম্পর্ক আইনের চোখে? অলকা দত্ত উত্তর দিল, আমি ওর লেডি টাইপিস্ট ছিলাম। কতদিন ধরে এ কাজ করছেন আপনি আইনের চোখে? প্রায় বছর 3 আচ্ছা, আপনি কখন কাজে যেতেন এবং ফিরতেনই বা কোন সময় আইনের চোখে? আমি শুধু সকালের দিকেই যেতাম। বেলা 10টার মধ্যে আমার যা কাজ সব সেরে আমি বেরিয়ে পড়তাম। বেশ, তা সেখান থেকে বেরিয়ে আপনি যেতেন কোথায় আইনের চোখে? চৌরঙ্গীর এক রেস্তোরাঁয় কিছু খেটে বাড়ি ফিরতাম। তারপর রোজই কি আপনি ওই রেস্তোরাঁয় দুপুরে খেয়ে থাকেন আইনের চোখে? হ্যাঁ, রোজ, এখনো। রেস্তোরাঁর নামটা কি আমরা জানতে পারি আইনের চোখে? করোনার সরকারি উকিলের এই প্রশ্ন বাতিল করে দিলেন। জানালেন এই প্রশ্ন কৃত্তিবাস সেনের খুনের মামলার সঙ্গে যুক্ত নয়। জুরিদের একজন জিজ্ঞেস করল, আপনার কি শর্ট হ্যান্ডও জানা আছে? হ্যাঁ, পিটম্যানের। আরেক জুরি জিজ্ঞেস করলেন, আপনি কি সিনেমায় জানতেন? হ্যাঁ, মাঝে সাঝে কেউ নিয়ে গেলি। অলকার এই উত্তর আদালতের মনে খুব ভালো দাগ কেটেছে। তার সম্বন্ধে জুরিদের এবং করোনারের ধারণা একটু উচ্চতর হলো যেন। এই একটি কথায় সেখানকার সর্বসাধারণের সহানুভূতি লাভ করল অলকা। কিন্তু সরকারি উকিল তবু প্রশ্ন তুললেন, কুমারী অলকা দত্ত, আইনের চোখে একটা কথা কি আমরা জানতে পারি? খুনের পরে বিলিয়ার্ড ঘরে যে ভ্যানিটি ব্যাগ ঝুলতে দেখা গেছে সেটা কি আপনার? এই প্রশ্ন শুনে করোনার হাহা করে উঠলেন। বললেন, না 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 না, এই প্রশ্ন আমি কিছুতেই অনুমোদন করতে পারি না। এই কথা কেন? এইসব অবান্তর কথা কেন? এই প্রশ্ন থাক। মিস দত্ত, আপনাকে আর কোনো কথার জবাব দিতে হবে না। আপনি এখন কাঠগড়া থেকে নামতে পারেন। অলকা দত্ত নেমে যেতেই সরকারি উকিল বললেন, বোঝো ঠেলা, কিছুই তো জানতে পারলাম না আইনের চোখে। এবার আমি ডাকবো বিশ্ববার্তার পরিচালক থরহরি দত্তকে। বিশ্ববার্তার পরিচালক থরহরি বাবু তাঁর সাক্ষ্যে বললেন, খুনের দিন সন্ধ্যায় কৃত্তিবাসের সঙ্গে আমি একটা সাহেবী হোটেলে খাওয়া দাওয়া করেছি। এমনকি তাকে নিজের মোটরে করে কাশীপুরের বাড়িতেও পৌঁছে দিয়ে এসেছিলাম। আপনি সেদিন সন্ধে ঠিক কটার সময় কৃত্তিবাস বাবুর বাড়িতে গিয়েছিলেন এবং আইনের চোখে কতক্ষণ ছিলেন ওর সঙ্গে? আমি এই প্রশ্নের জবাব দেব না, কিছুতেই না। এবার করোনার জিজ্ঞেস করলেন, কেন? এর দ্বারা কি আপনার এই ব্যাপারে জড়িত হয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে? হতে পারে। করোনার থরহরিকে বললেন, তাহলে এর উত্তর দেয়া না দেয়া আপনার খুশি। আপনি স্বচ্ছন্দে নিরুত্তর থাকতে পারেন। আইনত সে অধিকার আপনার আছে। এবার করোনার সরকারি উকিলের দিকে ফিরলেন। তাহলে ওকে আর ওই প্রশ্ন করবেন না, উনি ক্ষুব্ধ হচ্ছেন। অন্য কিছু জিজ্ঞেস করুন। এই দেখুন 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 হুজুর, আপনি তো কিছুই জিজ্ঞেস করতে দিচ্ছেন না, আইনের চোখে কোনো প্রশ্নই অ্যালাউ করছেন না। আচ্ছা বেশ, থরহরি বাবু, তারপর ওকে বাড়িতে পৌঁছে দেবার পরে আপনারা দুজনে অনেক রাত পর্যন্ত বিলিয়ার্ড খেলেছিলেন, এ কথা কি সত্যি? আরে থামুন থামুন, করছেন কি? এ প্রশ্ন আমি কিছুতেই করতে দিতে পারি না। একেবারে সোজাসুজি নিতান্ত খোলাখুলি, এ কি অভদ্র প্রশ্ন! এই প্রশ্নের উদ্দেশ্য তেমন সাধু নয়। এর মধ্যে বিচ্ছিরি কোনো ব্যাপারের যেন ইঙ্গিত রয়েছে মনে হয়। আপনি অন্য কোনো প্রশ্ন করুন।
কি হচ্ছে ধর্মাবতার? কোনো প্রশ্নই তো আইনের চোখে করতে দিচ্ছেন না। আচ্ছা, তাই হবে। সরকারি উকিল এবার একখানা নীল খাম বের করে থরহরিবাবুকে দেখিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো থরহরি বাবু, আইনের চোখে নীল রঙের এই খামখানা এর আগে আপনি কখনো দেখেছেন কিনা? আমার জীবনে নয়। অবশ্যই উনি দেখেননি। এই বিষয়ে দ্বিরুক্তি করার কি আছে? ওর মতো মান্য ব্যক্তি কি অকারণে নিঃস্বার্থভাবে মিথ্যা বলবেন? দিন তো দেখি খামটা কি আছে ওতে। আগে হুজুর, এই খামখানা নিহত কৃত্তিবাসের জামায় আইনের চোখে আলপিন দিয়ে আঁটা ছিল। তাই নাকি? কি আছে ওই খামে? আদালত শুদ্ধ রুদ্ধশ্বাস স্তব্ধতার মধ্যে সরকারি উকিল নীল খামের ভেতর থেকে সবুজ রঙের একখানা কাগজ বার করলেন। সবুজ কাগজখানায় আবার স্ট্যাম্প লাগানো। লেখাটা তিনি পড়তে লাগলেন। আমি কাশীপুর কলকাতা নিবাসী শ্রী কৃত্তিবাস সেন বহাল তবিয়তে এবং সম্পূর্ণ স্বেচ্ছায় আমার এই সর্বশেষ উইল করিতেছি আইনের চোখ না এত দ্বারা আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির সম্পূর্ণ দখল সত্ত্ব আমার ভ্রাতুষ্পুত্র এবং একমাত্র উত্তরাধিকারী শ্রীমান কালু সেনকে দিয়া গেলাম। সারা আদালত এই উইল শুনে একেবারে যেন খাবি খেল। কারো মুখে একটি কথা নেই, কেবল করোনার চারিদিকে ঘুরে ফিরে তাকালেন একবার। কালু সেন কি এখানে উপস্থিত আছেন? কোনো উত্তর এলো না। এখানকার কেউ কি এই কালু সেনকে দেখেছেন? তবুও কোনো সাড়া শব্দ নেই। কাউকে নড়তে চড়তে দেখা গেল না। হুজুর, আমি বলি কি, আইনের চোখে এই কালু সেনকে পাওয়া গেলেই এই মৃত্যুর রহস্যের হয়তো কোনো কিনারা হতে পারে। 10 মিনিট ধরে গবেষণা চলল জুরি এবং জজের মধ্যে। শেষে তারা একমত হয়ে তাদের রায় পেশ করলেন। সেই রায় পড়ে শোনালেন করোনার। কে বা কারা গোপনে এসে কৃত্তিবাস সেনকে খুন করে গেছে, এটা কিছুতেই আত্মহত্যা বলে গণ্য করা যায় না। জুরিদের মধ্যে একজন বললেন, এই খুন শ্রীমান কালু ছাড়া আর কেউ করেনি। আমি 10 টাকা বাজি ধরে বলতে পারি। করোনার চাকর উদ্ভবকে বেকসুর খালাস দিয়ে কালুর নামে গ্রেপ্তারি পরোয়ানা বার করার হুকুম দিলেন। হতভাগ্য কাউন্সিলরের ধ্বংসাবশেষ মর্গ থেকে উদ্ধার করে স্বর্গের পথে রওনা হলো। তার সব যাত্রাকে শোভাযাত্রায় পরিণত করার যথাসাধ্য চেষ্টা করা হলো, কিন্তু কয়েকটা রাস্তার চ্যাংড়া ছাড়া নিমতলা ঘাট অবধি শেষ পর্যন্ত কেউই প্রায় গেল না। কলকাতা মহানগরী আবার তার সুস্থ অবস্থায় ফিরে এলো। কৃত্তিবাস সেন এবং তার মৃত্যু রহস্য আস্তে আস্তে ভুলতে বসল সবাই। ভুলল না কেবল কান্তি। খাওয়া নেই, ঘুম নেই, টোটো করে ঘুরছে। কিসের সন্ধানে? কালু সেনের সন্ধানে। যেখানেই কয়েকজন জড়ো হয়ে গুলতানি করছে, কান্তি হাজির। কালু সেন? আপনাদের মধ্যে কারুর নাম কি কালু সেন? কালু সেন? না দাদা, না কালু সেন না। কোথায় কালু? কখনো রাস্তায়, কখনো স্টেশনে, কখনো ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে কাটিয়েছে কান্তি। এমনকি 3 দিন সে ছুতোরের ছদ্মবেশ ধরে কি এক ছুতোয় থরহরিবাবুর বাড়ির দরজার কাছেও কাটিয়েছে, যদি সেখানে কালুর কোনো সন্ধান মেলে। কিন্তু এই কালুর কোনো হদিশ নেই। শুধু জানা গেছে শ্রীমান কালু 3 বছর আগে অবধি তার কাকা কৃত্তিবাসের বাড়িতে থাকত। তারপর হঠাৎ একদিন সেখান থেকে উধাও হলো। কেন কে জানে? এই পাত্তারি গুটোবার পর থেকে আর তার কোনো পাত্তা নেই। সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। ধরনী দ্বিধাগ্রস্ত হয়ে হাঁ করে তাকে গিলে ফেলল নাকি? কান্তি অবশ্য একটা ব্যাপারে নিঃসন্দেহ ছিল, খুনি আর যেই হোক না কেন, কৃত্তিবাস সেনের কর্পোরেশনের প্রতিদ্বন্দ্বী ধরণী সেন নয়। এই নিঃসন্দেহ হবার 1 সপ্তাহ পরেই সে দারোগা আদ্যনাথের কাছে গিয়ে হাজির হল। দারোগা বাবু, আমার আরো কিছু বিষয় জানার দরকার। আমাকে আরেকবার কৃত্তিবাস সেনের বাড়িতে নিয়ে চলো তো। দুজনে আবার বরানগর কাশীপুরের সেই বিরাট অট্টালিকায় প্রবেশ করল। বেলিয়ার্ড ঘরে পা দেবার সময় কান্তি বলল, প্রথমবারে হয়তো এখানকার কিছু কিছু জিনিস আমাদের নজর এড়িয়ে গিয়ে থাকবে। আদৌ তা অসম্ভব নয়। কান্তি কুমারের অভিযোগে আদ্যনাথ বাবু সায় দিয়ে বললেন, তা তো হয়, নজর এড়িয়ে যায়ই তো। কথা বলতে বলতে বিলিয়ার্ড টেবিলের পাশে এসে দাঁড়িয়েছে কান্তি কুমার আর আদ্যনাথ। আচ্ছা, এখন বলো তো, এই খুনের ব্যাপারে তোমার নিজের ধারণাটা কি? তোমার মানে পুলিশের ধারণার কথাই আমি বলছি। ধারণাগুলি একে একে বলো তো, সবগুলোই আমার জানা দরকার। আমাদের প্রথম ধারণা কি ছিল তা তো তোমার অজানা নয় কান্তি। এই হত্যাকাণ্ড এডেন থেকে সদ্য আগত কোনো এক পাওয়ালা, যার আরেক পা কাঠের, সেরকম কোনো দক্ষিণ আফ্রিকাবাসীর দ্বারা ঘটেছে। বেশ উচ্চ ধারণা।
এমন কিছু অসঙ্গতও নয়। আমাদের ধারণা এই লোকটা হচ্ছে কোনো মালবাহী জাহাজের খালাসি। এই লোকটা অসাধারণ ক্ষিপ্রতার সাহায্যে 30 ফুট উঁচু এই বাড়ির গা বেয়ে উঠে এই বিলিয়ার্ড রুমের জানলার বাইরে পৌঁছেছিল। মাইন্ড ইট, একজন রাজমিস্ত্রিও সারাদিনে এই বাড়ির 7 ফুটের বেশি উঠতে পারে না। তো সেই দুর্দান্ত আফ্রিকাবাসী এই বিলিয়ার্ড রুমের জানলার বাইরে পৌঁছে অসাধারণ কৌশলে বাইরে থেকে খড়খড়ির খিল খুলে ঘরের মধ্যে ঢুকেছিল। তাই নাকি? লোকটা যে অসাধারণ ধূর্ত তাও বেশ বোঝা গেছিল। নিহত কৃত্তিবাসের গলার পেঁচানো রুমালের অদ্ভুত পাক দেখে ওরকম কড়া পাক শুধু ভবানীপুরের সন্দেশের দোকানে আর এডেনের ধাড়ি ধাড়ি বদমাইশের রুমালেই দেখতে পাওয়া যায়। এবং এও জানা গেছিল যে লোকটার একটা পা একদম কাঠের, একটা পা একদম কাঠের। এইরকমই আমাদের ধারণা হয়েছিল প্রথমে, কিন্তু কেন যে ধারণাটা হয়েছিল সেটা এখন আর মনে পড়ছে না। ধুর ধুর, কি যে বলো তুমি আদ্যনাথ। এই ধারণা হবার কারণ এই যে বিলিয়ার্ড টেবিলের এধারের মেহগেনির ওপরে লোকটার হাতের চাপ পড়েছিল এবং চাপটা বেশ একটু বেশি রকমই পড়েছিল, যেটা সাধারণ মানুষের চাপ হিসেবে ঠিক স্বাভাবিক নয়। তাই থেকেই বোঝা গেল যে লোকটার উপরার্ধের ভার নিম্নার্ধের চেয়ে গুরুতর, তাই নয় কি? এই থেকেই লোকটার কাঠের পা সম্বন্ধে ধারণা জন্মালো। পায়ের দিকটা তার মাথার দিকে চেয়ে হালকা বলেই না, এই কাঠের ধারণা তার সম্বন্ধে এমন কিছু কঠোর ধারণা নয়, কিন্তু এই প্রথমকার ধারণা এখন আমরা বর্জন করেছি। নিশ্চয়ই প্রথমকার ধারণা আমরা প্রথমেই বর্জন করে থাকি, আমাদের চিরকালের দস্তুর। আমাদের দ্বিতীয় ধারণা হচ্ছে, আদ্যনাথের দ্বিতীয় ধারণায় কান না দিয়ে কান্তি মেঝের ওপর কি যেন একটা তীব্রভাবে নিরীক্ষণ করছিল। হ্যাঁ, এ কি দেখছি মেঝেতে? এর অর্থ কি? মেঝের একটা অমার্জিত জায়গায় সে আদ্যনাথের দৃষ্টি আকর্ষণ করল। এ তো আমরা দেখিনি, মানে আগে তো দেখিনি। কান্তি পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে পরীক্ষা করতে শুরু করলো। পায়ের দাগ, পায়ের নয় জুতোর, এক জোড়া জুতোর ছাপ, তার একটাও কাঠের নয়। নাগরা জুতো বলেই মনে হচ্ছে, লখনৌই নাগরা। তবে আগ্রার হওয়াও আশ্চর্য না। জুতোর তলায় বড় বড় কাঁটি মারা, কিংবা ঘোড়ার পায়ে যেমন নাল লাগানো হয়, তাও হতে পারে। লোকটা 5 ফুট 9.5 ইঞ্চি লম্বা। একটু সবুর করো কান্তি, তুমি যে কি বলছো আমি ঠাহর করতে পারছি না। লোকটা যে ঠিক এতটাই লম্বা তা তুমি কি করে জানলে? দেখো, পায়ের পাতার পরিধি থেকে পা কতখানি উঁচু তা ধরতে পারছি, আর পায়ের দৈর্ঘ্য পেলে লোকটার আসল উচ্চতা টের পেতে আর অসুবিধে কি? আদ্যনাথ, এই নাগরাওয়ালা লোকটাকে এক্ষুনি পাকড়াও করো। ওকে পেলেই এই খুনের রহস্য ভেদ হবে। এবং ঠিক সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে নাগরা জুতোর খটাখট শোনা গেল। বিলিয়ার্ড ঘরের দরজা খুলে সেই নাগরাওয়ালা প্রবেশ করল। কান্তি এবং আদ্যনাথ দুজনেই একসঙ্গে চমকে উঠলেন। এমনকি সেই ঘরে চোখের সামনে তখন নাগরা ফলস দেখলেও বোধহয় ওরা ততখানি বিচলিত হতেন না। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে কৃত্তিবাস খুন। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। লোকটা ঠিক 5 ফুট 9.5 ইঞ্চি লম্বা, পায়ে তার নাগরা। লোকটার পরনে কোচম্যানের পোশাক, আদব কায়দা কেতা দুরস্ত। লোকটি যে পরলোকগত কৃত্তিবাসের ঘোড়ার গাড়ির কোচম্যান দেখা মাত্র বুঝতে কান্তি বা আদ্যনাথের কোনো বেগ পেতে হলো না। কোচম্যান জিজ্ঞেস করলো, আপনি কি কান্তিবাবু? আগে একটি ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছুক। পর মুহূর্তে সিঁড়িতে প্রায় নিঃশব্দ পদধ্বনি শোনা গেল। লম্বা এবং চমৎকার একটি তরুণী অতি আধুনিক বেশভূষায় সুসজ্জিত হয়ে ঘরের মধ্যে পদার্পণ করল। নাম কুমারী অলকা দত্ত। অলকার সাজসজ্জায় আধুনিকতার অত্যন্ত উগ্রতা থাকলেও তার হাতে যে ভ্যানিটি ব্যাগ ছিল না তা কান্তির তীক্ষ্ণ দৃষ্টি এড়ায়নি। অলকা উচ্ছ্বসিত স্বরে বলল, কান্তিবাবু, আপনি কান্তিবাবু তাই না? এরা বলছিল যে আপনি এখানে এসেছেন কান্তিবাবু। আপনি আপনি দয়া করে আমায় বাঁচান। অলকার দেহ থরথর করে কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। শান্ত হও কুমারী অলকা দত্ত, শান্ত হও।
বিচলিত হইও না, এত ঘন ঘন তোমার নিঃশ্বাস খরচ করো না। এমন হাঁসফাঁস করবার কি আছে? আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করব। আমারও তাই বিশ্বাস। তোমার কি বলবার আছে আমাকে বলো। কান্তিবাবু, আমার ভ্যানিটি ব্যাগটা আমি চাই। বসো, এনে দিচ্ছি। এই বলে কান্তি আলনার আঁকশি থেকে ব্যাগটা পেড়ে এনে অলকার হাতে তুলে দিল। এই নাও। ব্যাগটাকে আদর করে নিজের গালে একবার বুলিয়ে নিল অলকা। ধন্যবাদ। এটা ফিরে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। আপনাকে যে কি ভাষায় ধন্যবাদ জানাবো জানি না। এটা নিয়ে আসতে আমার যা ভয় করছিল। না না, ভয়ের কোনো কারণ নেই। পুলিশের ধারণা এই ব্যাগটা হচ্ছে এই বাড়ির বুড়ি ঝির। আপনি স্বচ্ছন্দে এটা নিতে পারেন। কান্তি কিন্তু মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমার মনে হয় এই খুনের ব্যাপারে অনেক কিছুই তুমি জানো, সত্যি কিনা? তাহলে আমাকে বলো সে সমস্ত। বলবো, আমি বলবো কান্তিবাবু। ওহ, কি ভয়ঙ্কর সেই রাত! ভাবলে এখনো আমার বুক কাঁপে। এখানেই ছিলাম আমি তখন, সব দেখেছিলাম। না দেখলেও নিজের কানে শুনেছি সব। অলকা বারবার কেঁপে উঠল। ওহ ওফ কান্তিবাবু, এমন ভয়ঙ্কর দৃশ্য আমি জীবনে দেখিনি। সেদিন সন্ধ্যায় আমি এখানে এসেছিলাম। হাতের অনেক কাজ বাকি পড়েছিল, সেগুলো সারতে এসেছিলাম। কৃত্তিবাসবাবুর সেদিন সন্ধ্যায় কোথায় যেন নেমন্তন্ন ছিল শুনেছিলাম। কাজেই নিরিবিলি আপিস ঘরে বসে আমার কাজ সারতে কোনো বাধা হবে না ভেবেছিলাম। যখন এলাম কেউ ছিল না তখন। এই বিলিয়ার্ড ঘর পেরিয়েই তো গেলাম। এখানের আলনায় আমার ভ্যানিটি ব্যাগ রেখে ওপাশের আপিস ঘরে গিয়ে নিজের কাজে মন দিয়েছি। কতক্ষণ এক মনে কাজ করেছি তা মনে নেই। হঠাৎ এই বিলিয়ার্ড ঘরের থেকে চেঁচামেচি আমার কানে গেল। চেঁচামেচিটা ক্রমশ ঝগড়া হয়ে দাঁড়ালো। দুজনের দারুণ কলহ শুনলাম। সমস্তই নিজের কানেই শুনতে হলো। শোনা খুব অন্যায় হয়েছে কি কান্তিবাবু? কিছুমাত্র না, চোখের পাতা বোঝা যায়। অবাঞ্ছনীয় দৃশ্য আমরা ইচ্ছে করলে নাও দেখতে পারি, কিন্তু কানের পাতা বোঝবার যে কোনো উপায়ই বিধাতা রাখেননি অলকা দেবী। তারপর কি শুনলাম শুনুন। একজন বলছিল, এই কি হচ্ছে, তুমি টেবিলের ওপর অতটা ঝুঁকছো কেন? আরেকজন বলল, আমার খুশি। তখন প্রথমজন বলল, টেবিলের ওপর থেকে তোমার ভুঁড়ি সরিয়ে নাও, হটাও তোমার ভুঁড়ি। দ্বিতীয়জন বলল, হটাবো কেন, আমার ভুঁড়ি আমার, তোমার কি? তখন সেই এক নম্বর লোকটা ভয়ঙ্কর গর্জে উঠে বলল, তোমার ভুঁড়ি তোমার বটে, এক্ষুনি সরিয়ে নাও বলছি, নইলে ওই পিস্তলের গুলিতে দেখছো তো ওই ভুঁড়ি ফাঁসিয়ে দেব। তারপর একটুক্ষণ চুপচাপ। তার একটু বাদেই আর্তনাদ শুনতে পেলাম, ফাঁসিয়েছে ফাঁসিয়েছে, সত্যি তুমি আমার ভুঁড়ি ফাঁসিয়ে দিলে। তখন অপর ব্যক্তিটি নরম গলায় একটু অনুতপ্ত সুরেই বলল, আমায় ক্ষমা করো, আমি ফাঁসাবো বলে ফাঁসাইনি। আমার গুলি যে তোমার ওই গন্ডারের চামড়া ভেদ করতে পারবে এই বিশ্বাস আমার ছিল না। অলকা একটু দম নিল। কান্তি ও আদ্যনাথ জিজ্ঞেস করলো, তারপর? হ্যাঁ, কি হলো তারপর? তারপর আমার এমন ভয় হলো, আমি আর দাঁড়াতে পারলাম না। দুদ্দার করে সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে এক ছুটে নিজের বাড়িতে চলে এলাম। পরদিনের খবরের কাগজে সেরাতে সমস্ত ঘটনা জানলাম। আমার ব্যাগটা বিলিয়ার্ড ঘরে পড়ে আছে তাও জানতে পারলাম। তারপর থেকে যে কি ভয়ে রয়েছি কান্তিবাবু, আপনি আমাকে বাঁচান। অবশ্যই বাঁচাবো, তুমি ভয় পেও না অলকা দেবী। নির্দোষকে বাঁচানো আমাদের গোয়েন্দাদের ধর্ম বই কি। তুমি ঠান্ডা হও। আচ্ছা, একটা কথা আমায় বলো দেখি, যে লোকটা কৃত্তিবাস সেনের বিপক্ষে খেলছিল তাকে কি তুমি দেখেছিলে? একবার মাত্র, চকিতের জন্যই। দরজা একটুখানি ফাঁক করে সেই ফাঁকে অল্প দেখেছিলাম। খুব অন্যায় করেছি, মাফ করবেন। কিরকম দেখতে লোকটাকে? মুখ দেখলে কি মনে হয় তার মনের মধ্যে প্রবেশ করা অতীব দুঃসাধ্য ব্যাপার, খুব দুর্ভেদ্য? অনেকটা এই রকম মুখ কি? কান্তি মিত্র কায়ে ক্লেশে নিজের মুখটা
অলকার সামনে দৃষ্টান্ত হিসেবে দেখাবার চেষ্টা করল। অবিকল। প্রকাণ্ড লম্বা চওড়া একটা মুখ, মনে হয় সমস্ত দেহে কেবল শুধু ওই মুখখানাই আছে। হ্যাঁ, তাই মনে হয় বটে। অলকা দেবী, এই খুনের রহস্য আমি প্রায় ভেদ করে এনেছি। যখন বাকিটুকুরও কিনারা করতে পারবো তখন সমস্ত গল্পটা আগা গোড়া এসে বলবো তোমায়। তুমি শুনবে তো? কান্তি ভরাট দৃষ্টি দিয়ে তাকালো অলকার মুখে। শুনবো বই কি, আপনি বলবেন আমি শুনবো না? কি যে বলেন। এই কথা বলে কুমারী অলকা দত্ত নিজের ব্যাগ হাতে নিয়ে প্রায় নিঃশব্দে নিচে নেমে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই কান্তি টেলিফোন ঘোরালো। হ্যালো, এটা কি বিশ্ববার্তা অফিস? হ্যাঁ, বিশ্ববার্তা। বড় কর্তার ঘরে দাও। ও আপনি থরহরি বাবু, আমি কান্তি। কাশীপুরের রহস্য আমি সমাধান করেছি। বলেই কান্তি মুহূর্তখানে কান খাড়া করে প্রতীক্ষা করতে লাগলো, কিন্তু থরহরিবাবুর কণ্ঠস্বরে বিন্দুমাত্র চাঞ্চল্য পাওয়া গেল না। অবিচলিত সুরে তাঁর জবাব এলো। কালু সেন কি ধরা পড়েছে? থরহরি বাবু, কেবল কালু সেন নয়, এই মৃত্যু রহস্যের আগা গোড়া আমি ধরতে পেরেছি। কার মৃত্যু তা সকলেই আমরা জানি। কৃত্তিবাস মরেছেন এইটুকুই জেনেছি কেবল, এবং এও জানা গেছে যে কৃত্তিবাসের ভাইপোই তাকে মেরেছে। কিন্তু কেন মেরেছে, কিভাবে মেরেছে এবং সেই ভাইপোই বা কোথায়, এখন অবধি তার কিছুই আমরা জানতাম না। মৃত্যু কাহিনীর এই পরিচ্ছেদগুলো পাওয়া যাচ্ছিল না। এই পরিচ্ছেদগুলোকেই আমি পাকড়েছি, এই কথা বলতে চাই আপনাকে। এবং এই কাহিনীটি আগাগোড়া পরিচ্ছেদের পর পরিচ্ছেদ আপনাকে আমি শোনাতে চাই। কিন্তু এই টেলিফোন কানে শোনা তা কি সম্ভব হবে? যদি হয়তো শোনাও, 2 মিনিটের মধ্যে সারতে পারলে সারও, আমার আপত্তি নেই। কিন্তু 2 মিনিটে রামায়ণ গান স্বয়ং রামচন্দ্র কান পাতলেও বোধহয় শোনানো যায় না। কান্তিখানি ইতস্তত করে স্বভাবতই, কিন্তু বেশিক্ষণ সে ইতস্তত করে না। গল্পটা টেলিফোনে না বলে বিলিয়ার্ডের টেবিলে বললে বোধহয় ভালো শোনাবে, সচিত্র করে বলা যাবে হয়তো। তার মানে আপনি বিশ্ববার্তা থেকে সোজা আপনার বাড়িতে আসুন, আমিও যাচ্ছি। সেখানে আমাদের দুজনের বিলিয়ার্ড খেলার ভেতর দিয়ে আমার বক্তব্যটা ব্যক্ত করব। এই ব্যাপারটার এমন কতকগুলি বিশেষ দিক আছে যা বিলিয়ার্ডের দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখলে ধরা পড়বে না। যদি আপত্তি না থাকে, আপনাকে 50 পয়েন্টের খেলায় চ্যালেঞ্জ করতে আমি প্রস্তুত। তার মধ্যেই খেলা এবং গল্প দুই আমার শেষ হবে। বেশিক্ষণ আপনাকে কষ্ট দেব না। থরহরিবাবু কতটা খুশি হলেন, আদৌ হলেন কিনা সেটা বোঝা গেল না। থরহরির দুর্গম মনস্তত্ত্বে প্রবেশ লাভ করা অসাধ্য। কথা মতো কান্তিকুমার পৌঁছলেন থরহরিবাবুর বাড়িতে। এসো এসো কান্তি, খেলাটা তাহলে শুরু করা যাক। অবশ্যই। থরহরিবাবুকে বিলিয়ার্ডে চ্যালেঞ্জ করা সোজা নয়। তার মতো ধীর মস্তিষ্ক এবং দৃঢ় প্রতিজ্ঞ খেলোয়াড় কলকাতায় খুব কমই আছে। তাকে বিলিয়ার্ডে হারাতে খুব কম লোকই পেরেছে। কোন বলকে কিভাবে পিটতে হবে তিনি খুব ভালো বুঝতে পারতেন। তবে কান্তিও প্রতিপক্ষ হিসেবে কিছু কম ছিল না। আনাড়ির মার বলে একটা কিছু আছে, কান্তির ছিল সেই সুবিধা। কান্তি একদম আনাড়ি, বিলিয়ার্ডের বিষয়ে অল্প দিনের পুঁথিগত বিদ্যা তার। তবে সাংবাদিকরা কি না পারে, হয়কে নয় করতে তাদের তুল্য কে আছে? সংবাদপত্রের রিপোর্টারের পক্ষে কিছুই অসম্ভব নয়। কান্তি অদ্ভুত বিলিয়ার্ডি চাল দিচ্ছে। কুশনের আড়ালে নিজের বল রেখে প্রতিপক্ষের আঘাত থেকে রক্ষা করেছে, এবং তার নিজের মারের বেলায় সেই বল হয় সবেগে নয় এক লাফে ধারের পকেটে গিয়ে স্থান লাভ করেছে। কি থরহরি বাবু, এবার এইটা পকেট করি। নিন, এবার আপনার চাল। স্কোর খুব চটপট বেড়ে উঠল। দুজনেই প্রায় সমান সমান। আধ ঘন্টা খেলার শেষে এরও 10 ওরও 10। থরহরি তাঁর ভারী মুখ আরও ভার করে উঠে পড়ে লেগেছেন। টেবিলের ওপরে তার এক পা। কান্তি উত্তেজনার চূড়ান্ত সীমায় উঠেও অতীব শান্ত, বলের ওপরে ঝুঁকে পড়েছে। বল আর তার চোখের মধ্যে 1 ইঞ্চির ফারাক। আরও মিনিট 20 খেলা হলো। দুজনের স্কোর 19। কিন্তু কান্তিকুমার মিত্রর মনে খেলায় জেতা ছাড়াও অন্য আরও কিছু বুঝি ছিল। এইবার সেটা পরিষ্কার হয়ে পড়ল। তার সুযোগ এলো এতক্ষণে। দক্ষ হাতের এক মারে কান্তি থরহরির বলকে বেশ এক হাত দেখে নিল। লাল বলটা পকেটের হাঁয়ের মুখে গিয়ে দাঁড়ালো। টেবিলের ঠিক মাঝখানে রয়েছে সাদা বলটা।
কান্তি তাকিয়ে আছে থরহরির মুখের দিকে। বলগুলো ঠিক সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে কৃত্তিবাসের মৃত্যুতিথিতে তার বাড়ির টেবিলে ঠিক যেমন করে দাঁড়িয়েছিল। আমি ইচ্ছে করি ওরকমটা করেছি। তার মানে? তার মানে ওই বলের মধ্যেই রয়েছে। থরহরিবাবু আসুন, এবার একটু বসা যাক। আপনাকে আমার কয়েকটি কথা বলার আছে। অবশ্যই যা বলবো তা আপনার অজানা নয়, আপনি বুদ্ধিমান, ইতিমধ্যেই তা আঁচ করতে পেরেছেন। কান্তির কথাতে যেন আগুন জ্বলছে। সে আজ অগ্নিকাণ্ড না করে ছাড়বে না। যে থরহরি সারা বিশ্বময় বিশ্ববার্তাকে থরহরি কম্পিত করে রাখেন, তাঁর সামনে দাঁড়িয়ে এখনো কান্তি অকম্পিত। দুজনে মুখোমুখি দুটো কুষাণ অধিকার করে বসল। থরহরি শান্তভাবে একটা সিগারেট ধরালেন। কান্তির মনে হলো থরহরি বাবুর হাত যেন সামান্য কাঁপল। কি বলতে চাও বলো। থরহরিবাবু, 2 সপ্তাহ আগে আপনি আমাকে এক জটিল রহস্য সমাধানের ভার দিয়েছিলেন। তার কিনারা আমি করেছি। আজ রাতে এই মুহূর্তে এখনই সেই সমাধান আপনাকে জানাতে পারি। আপনি কি জানতে চান? বেশ, তো জানাই যাক না। একটা মানুষের জীবন বিলিয়ার্ড খেলায় শেষ করে দেওয়া যায়, স্বচ্ছন্দেই যায়, তাই না থরহরিবাবু? আপনার কাছে একজনের জীবনের দাম বিলিয়ার্ডের চেয়ে বেশি নয়, ঠিক কিনা? তার মানে তুমি কি বলতে চাও? তার মানে তুমি খুন করেছো কৃত্তিবাসকে। থরহরির সামনে দাঁড়িয়ে কোথা থেকে যে তার চরিত্রে এত দৃঢ়তা এলো কে জানে। থরহরিকে স্রেফ তুমিতে পর্যবসিত করতেও একটু দ্বিধা হলো না তার। কান্তির মনে হলো থরহরিকে ধরে থোরের মতো কুচি কুচি করে কাটতে পারার মধ্যে যে এত আনন্দ আছে তা সে আগে জানত না। তুমি বিশ্ববার্তা পরিচালক শ্রীযুক্তবাবু থরহরি দত্ত, দোর্দণ্ড প্রতাপশীল, চক্রান্তকারী এবং বদমাইশ। এতদিনে তোমার স্বরূপ এবং চালচলন প্রকাশ পেয়েছে। তুমি ধরা পড়েছ। কুচক্রী, ভণ্ড এবং বিশ্বাসঘাতক বাবু, তোমার আসল নাম বলতে আমার কোনো কুণ্ঠা নেই আর। থরহরি দত্ত ওরফে কালু সেন, তুমিই হচ্ছ কৃত্তিবাস সেনের হত্যাকারী। তবু থরহরির কপালের একটা শিরাও কাঁপল না। একটিও কথা না বলে তিনি উঠে দাঁড়ালেন। কান্তিও উঠে দাঁড়ালো সেই সঙ্গে। একটিও কথা না বলে থরহরি কান্তির গালে সজোরে এক চড় মারলেন। কি এর মানে? কি এর মানে শ্রীমান কান্তি কুমার মিত্র, তুমি একটা মিথ্যুক। এই বলে থরহরি আবার নিজের কুশনে বসে পড়লেন। কান্তিও নিজের কুশনটা একটু সরিয়ে নিয়ে বসল। থরহরির চড়টা তখনও তার গালে ঝুলছিল। কেবল মিথ্যুক নও, তুমি একটা আস্ত থাপ্পাবাজ। কিন্তু কোথায় এসে চালাকি করছিলে তা টের পাওনি। পীরের কাছে মামদোবাজি চলে না। তুমি যে আসলে কে তা গোড়া থেকেই আমার জানা ছিল, তোমার এই গোয়েন্দাগিরির প্রহসন শুরু হওয়ার সময় থেকেই। তুমি জানো না, কিন্তু জেনে রাখো যে তোমার প্রত্যেকটি পদক্ষেপের ওপর লক্ষ্য রাখা হয়েছিল। কোথায় তুমি যাও, কি করো না করো, তোমার সমস্ত চালচলনের ওপর পুলিশের কড়া নজর ছিল। কান্তিকুমার মিত্র আসলে যে কালু সেন ছাড়া আর কেউ নয় তা আমাদের অজানা ছিল না। 3 বছর আগে কালু সেন কৃত্তিবাস সেনের গৃহত্যাগ করেছে। আর অজ্ঞাত কুলশীল কান্তি মিত্রেরও ঠিক 3 বছর আগেই সাংবাদিক রূপে অভ্যুত হয়। অতএব কান্তি মিত্র ওরফে কালু সেন, আমার বন্ধু নিহত কৃত্তিবাস সেনের হত্যার জন্য তোমাকেই আমি দায়ী করি। তবে তোমাকে পুলিশের হাতে দেয়া না দেওয়া আমার ইচ্ছাধীন। আমার নিজের হাতেই তোমাকে আমি শেষ করতে পারি। একটানা এত বড় একটা বক্তৃতার পর, তাঁর জীবনে এত বাক্য ব্যয়ের পর এই প্রথম থরহরি ক্লান্ত হয়ে পড়লেন। তার নিজের হাতে কান্তি মিত্র ওরফে কালু সেনকে আরেকবার শেষ করার বাসনা প্রবল হলেও তেমন কোনো উদ্যম দেখা দিল না। এবার কান্তি মিত্র কুশন ছেড়ে উঠে এসে থরহরির নাকে এক ঘুষি মারল। মিথ্যেবাদী! আমি কালু সেন নই, কখনো না। ঠিক এই মুহূর্তে থরহরির জনৈক ভৃত্য দরজা ফাঁক করে ঘরে ঢুকল। একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান কর্তা। কে? আমি চিনি না, তবে কার্ডটা দিয়েছেন। থরহরি দত্ত কার্ডটা হাতে নিলেন। কার্ডের উপরে স্পষ্ট অক্ষরে লেখা কালু সেন। কান্তিকুমার আর থরহরি দুজনেই সেই কার্ড দেখে দুজনের মুখের দিকে তাকালো। লোকটাকে ওপরে নিয়ে এসো। আচ্ছা কর্তা।
মিনিট 2 পরে লোকটা এলো। কান্তির সেন দৃষ্টি কালু সেনকে বিক্ষত করতে লাগলো। তার সবুজ রঙের পোশাক, রোদ চটা তামাটে মুখ আর লম্বা লম্বা আঙুল দেখলে লোকটা কি কাজ করে সে বিষয়ে সন্দেহ থাকে না। জাহাজের খালাসি বলে সহজেই চেনা যায়। বসো। নিজেকে কালু সেন বলে পরিচয় দেওয়া লোকটি বলল, ধন্যবাদ, বসতে পারলে বাঁচি। আর কিছু না, আমার এই কাঠের পাটা একটু স্বস্তি পায় তাহলে। থরহরি আর কান্তি আবার পরস্পরের সঙ্গে দৃষ্টি বিনিময় করল। লোকটার পা কাঠের দেখে বিস্ময়ে কান্তি কাঠ হয়ে গেল। আরও দেখল জাতা কাঠ নয়, চন্দন কাঠ। লোকটা দয়া করে বা চটে গিয়ে কারো গায়ে যদি পা ঘষে দেয় তাহলে সে পদাহত ব্যক্তি তৎক্ষণাৎ গন্ধে ভুরভুর করবে। এটা কেবল কাঠের সত্য নয়, কঠোর সত্য। আগে আমি এডেন থেকে আসছি। উপবিষ্ট হয়ে কালু জানালো। কান্তি থরহরিবাবুকে বলল, থরহরিবাবু, এখন দেখতে পাচ্ছি আপনার সম্বন্ধে আমার ধারণা ভুল। মূলত যে এটা এডেনাগত কাঠের এক পাওয়ালা একজন লোকের কাজ, আগেই তা আমাদের ঠাহর করে নেওয়া উচিত ছিল। সে ছাড়া আর কারো কীর্তি নয়। কাঠের পাটাকে আরামে রেখে নড়ে চড়ে বসে কালু আরম্ভ করল। আমি আমার এই জবাবদিহি দিতে এসেছি। আমার স্বীকারোক্তি শুনুন। যদিও সাধারণত পুলিশের শিকার হবার পরই এই উক্তি করাটা দস্তুর, কিন্তু তার আর সময় নেই। আমি নিজেই আমার শিকার, দুর্ভাগ্যের শিকার। যতদূর মনে হয় আমার আর বেশি সময় নেই। এখানকার খাঁচা থেকে এখনই আমাকে উঠতে হবে। যতক্ষণ সময় আছে আমার শেষ কথাটা শেষ করে নিই। সে কি, তুমি কি অন্তিম ক্ষণে এসে উপস্থিত হয়েছ? শেষ মুহূর্তে এসে দেখা দিয়েছ আমাদের? তাই কি স্বাভাবিক নয়? সেইটাই ঘটে নাকি সচরাচর? আপনারাই বলুন। তাই ঘটে থাকে বটে। তাহলে নিশ্চয়ই তোমার বক্তব্যের মাঝে মাঝে গলার ঘড়ঘড়ানি উঠে তোমাকে বাধা দেবে বোধ হচ্ছে। হয়তো বেদম কাশিও আসতে পারে, তাই না? আপনি সর্বজ্ঞ, আপনাকে নমস্কার। ঠিকই ধরেছেন আপনি। তবে আমার গলার ঘড়ঘড়ানিটা আমি উপসংহারের জন্যই রেখেছি। বেদম কাশিটা মাঝে মাঝে আমদানি করবো বটে, তবে তার দেরি আছে। গাল বেয়ে রক্তও গড়িয়ে পড়তে পারে। মানে আমার এই চকচকে মেঝেটা। আগে না, অত দূর গড়াবে না। এবার তাহলে আত্মজীবনী শুরু করা যাক। বাল্যকাল থেকেই আরম্ভ করি, কেমন? না না না, দোহাই দোহাই, তা করো না। কিন্তু আমার ধারণা আমার আত্মজীবনী শোনাবার ন্যায্য অধিকার আমার আছে। যে লোকটা একজন লোকের প্রাণ নিয়েছে এবং অপর একজনের, মানে নিজের প্রাণ দিতে চলেছে, প্রাণের আদান প্রদান যার কাছে এমন অকাতর এবং তুচ্ছ, তার যা খুশি সবাইকে শুনিয়ে দেবার অধিকার আছে বই কি। হ্যাঁ, এটা বার্থ রাইট না হতে পারে, কিন্তু ডেথ রাইট যে, তাতে সন্দেহ কি বলুন? অতএব আমার কাহিনী আপনাদের শুনতে হবে, না শুনে উপায় নেই। শুনুন তাহলে। ছোটবেলা থেকে আমার দুর্দান্ত স্বভাব। যখনই যা মনে হয়েছে তাই করেছি। তখন যদি কেউ আমাকে শাসন করত, আমার স্বভাব শোধরাবার চেষ্টা করত, তাহলে বোধহয়। বুঝেছি, তোমাকে কেউ শোধরায়নি। তারপর? আমার কাকা আর 3 কুলে একা আমি ছিলাম। আর কাকার ছিল অগাধ ঐশ্বর্য। অপর্যাপ্ত বিলাসের মধ্যে ছোটবেলা থেকে বড় হয়ে কোনোদিন যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে বা তার প্রয়োজন হবে তা বোধ করিনি। ভালো কথা। তা তখন তোমার কটা পা, মানে পায়ের সংখ্যা কত ছিল? 2, মাত্র 2। বেশিরভাগ মানুষের যেমন থাকে, কিন্তু অল্প দিনেই বিলাস ব্যসনের চূড়ান্তে উঠতে গিয়ে তোমার পা ফসকালো, মানে একটা পা। কালু ভাইয়া, চটপট তোমার আসল কথায় এসে পড়ো, আমার খিদে পেয়েছে। এই এলাম, দেরি নেই। কিন্তু মহাশয়রা, আমি খারাপ ছিলাম বটে, তবে যতদূর খারাপ মনে করছেন ততটাও খারাপ ছিলাম না। এমনকি আমার জীবনেও ভালোবাসা দেখা দিয়েছিল, যেমন প্রত্যেকের জীবনেই দেখা দেয়। কিন্তু প্রত্যেকের জীবনে ভালোবাসা এলেও ঠিক তেমনটি আসে কিনা সন্দেহ আছে। তেমনটি আসলে আমি কখনো দেখিনি, এডেনেও না, এমনকি বসেরাতেও নয়। তাকে দেখলে মনে হয় যেন মূর্তিমতি করুণা। 3 বছর আগে সেই করুণা আমার কাকার বাড়িতে এলো। জানি টাইপিস্ট রূপে। তারপর?
তারপর আমি তাকে না ভালোবেসে পারলুম না। প্রথমে বোনের মতো, তারপর বন্ধুর মতো, তারপর যেমন হয়ে থাকে, আমরা তার পরের কথাটা শুনতে চাই। তারপর আমি একদিন তাকে নিয়ে সিনেমায় গেলাম। আমার কাকা কি করে জানি না সেটা টের পেয়ে গেলেন। সিনেমা তিনি দু চক্ষে সহ্য করতে পারেন না, এমনকি সহিস কোচম্যানদেরও তিনি সিনেমা দেখার ছুটি দিতেন না, পাছে তারা ঘোড়াদের বকিয়ে দেয়। আরে ঘোড়াদের কথা থাক, তোমার কথা বলো। কাকা ওই কাণ্ড টের পাবার পর কি হলো? তিনি ভারী চটে গেলেন, এমনকি ওই নিয়ে আমাদের মধ্যে ভীষণ ঝগড়া পর্যন্ত হয়ে গেল। শেষে তিনি আমাকে ত্যায্য ভ্রাতুষ্পুত্র করে দিলেন। তারপর অগাধ সম্পত্তির উত্তরাধিকার থেকে আমাকে বঞ্চিত করে ঘাড় ধরে তার বাড়ি থেকে বার করে দিলেন। আহারে, ছোটবেলায় আমার আরেক ভালোবাসা ছিল, সমুদ্র। সেই সমুদ্র। কালু সেন বেদম কাশতে আরম্ভ করে। যে কাশির কথা কান্তিকুমার বলেছিল, কাশির দমক কিছুটা থামলে সে আবার বলতে শুরু করে। কাকা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি একটা জাহাজে খালাসির কাজ নিয়ে যেদিকে দু চোখ যায় বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম জবদ্বীপের দিকে। সেখানে মলয় উপকূলে এক সামুদ্রিক ডাকাত আমার একটা পা ছিঁড়ে নিল। ভাগ্যিস মলয় বনে চন্দন সস্তা, তাই আসল পায়ের চেয়েও দামি চন্দন কাঠের এই মূল্যবান পা আমি লাভ করেছি। বলছিলাম কি, মানে তোমার অন্তিম ক্ষণ তো এসেই গেছে, শেষ পর্যন্ত তোমাকে মরতেই হবে। যদি কিছু মনে না করো, তাহলে স্মৃতিচিহ্ন হিসেবে তোমার পা থেকে একটুখানি আমি কেটে নিতে চাই। আমার এক পিসির ভারী পুজো আচ্চার বাতিক, তিনি পেলে খুব খুশি হবেন। কেটে নিলে তোমার লাগবে না তো? আগে পায়ে লাগবে কি না জানি না, তবে মনে লাগবে। কত কষ্ট করে এই পা বানানো বলুন দেখি। তাহলে থাক, দরকার নেই। এবার আমি সেদিনের ঘটনার কথায় আসব। আমার কাহিনীকে আর অযথা বাড়াতে চাই না। থরহরিবাবু বোধহয় খিদে ছটফট করছেন, তাই না? এবার এক কথায় সেরে ফেলবো। 3 বছর আগের কথা বলছি। জাপানি আক্রমণ শুরু হতেই আমরা মলয় থেকে পাত্তারি গুটিয়ে দক্ষিণ আফ্রিকার দিকে রওনা দিলাম। তারপর 2.5 বছর ধরে নানা দেশে নানা উপকূল পেরিয়ে একদিন এডেন হয়ে আমাদের জাহাজ করাচির বন্দরে এসে পৌঁছল। করাচিতে জাহাজ এলে আমি কিছুদিনের জন্য ছুটি নিলাম। ছুটি নিয়ে রেলে চেপে কলকাতায় এসে পৌঁছলাম। আসবার পথে তুমি কি কাশি হয়ে এসেছিলে? কাশি? না তো, কাশি হয়ে আসেনি তো। এসে কাশি হলো। এই মারাত্মক কাশিটা। যাকে যেটা বলছিলাম, তো কথা ছিল করাচি থেকে আমাদের জাহাজ কলকাতার ডেকে যেমন এসে পৌঁছবে তেমনি আমার ছুটিও ফুরবে। এখান থেকেই আবার জাহাজের কাজে যোগ দেব। আমি দেখলাম এই সুযোগ। কাকাকে পরলোকে পাঠানোর, তাই তো? ঠিকই ধরেছেন। তারপর আবার দ্বিতীয়বার কাশিটা এসে কালুকে একেবারে অস্থির করে তুলল। কাশির ধমকানি শেষ হলে কালু সেন শুরু করল। সন্ধ্যের পর অন্ধকার বেশ জমাট হয়ে এলে আমি কাকার বাড়িতে ঢুকলাম। রাত তখনও বেশি হয়নি, কিন্তু কাকার প্রিয় ভৃত্য উদ্ভবের টিকি দেখতে পেলাম না। তাতেই বুঝলাম কাকা বাড়িতে নেই, কারণ কাকা না থাকলেই উদ্ভবের পাড়া বেড়ানো শুরু হয়ে যায়। কাকা বাড়ির গাড়িতে বেরোননি বোঝা গেল, কেননা গাড়ি ঘোড়া সব নিজের জায়গাতেই ছিল, যদিও সহিস কোচম্যান ছিল না। তারপর সদর দরজা খোলাই ছিল, ইচ্ছে করলে স্বচ্ছন্দে সেই পথেই বাড়িতে ঢুকতে পারতাম। কিন্তু যে খুন করতে এসেছে তার ওভাবে গৃহপ্রবেশের কোনো মানেই হয় না। আমার কাঠের পায়ের সাহায্যে দেয়াল বেয়ে উঠলাম। দোতলা পর্যন্ত উঠে একটা জানলা পাওয়া গেল, কাকার বিলিয়ার্ড ঘরের জানলা। জানলার কার্নিশে বসে অসাধারণ কৌশলে ভেতরের খিলটা খুললাম। কৌশলটা আর কিছুই নয়, ছুরি দিয়ে খড়খড়ি 2 ফাঁক করে হাত গলিয়ে ভেতরে ছিটকিনিটা খুলে ফেলা। ইচ্ছে করলে সদর দরজা দিয়ে অনেক আগেই বিলিয়ার্ড ঘরে পৌঁছে ভেতর থেকে জানালাটা খুলতে পারতাম অনেক সহজে। কিন্তু
কাজটা খেলো হয়ে যেত। পরদিন সকালে পুলিশ এসে তাহলে কি করে ক্লু খুঁজে পেত? ক্লু না পেলে তারা আমার উপরে ভয়ঙ্কর বিরক্ত হতো। ভাবতো আমি তাদের হতাশ করেছি। হয়েছে হয়েছে, এখন আসল কথাটা তাড়াতাড়ি বলো। রান্নাঘর থেকে ইলিশ মাছ ভাজার গন্ধ এসে অনেকক্ষণ তাকে বিচলিত করছিল বলে থরহরিবাবু আর থাকতে পারলেন না। জানলা খুলে ফেলে আমি বিলিয়ার্ড ঘরে নামলাম। খুনের নেশায় আমার বুকের রক্ত তখন টকবক করে ফুটছে, কিন্তু ভগবানকে অশেষ ধন্যবাদ, তিনি আমাকে খুব বাঁচিয়েছেন। খুন আমাকে করতে হয়নি। হ্যাঁ, এই যে বললে তুমি খুন করেছো, এখন আবার? এখনো আমি কিছুই বলিনি। খুন করেছি কি করিনি আমার গল্প শেষ হলে আপনারাই তার বিচার করবেন, কারণ খুন আমি করেছি কিনা সেটা আমি নিজেও জানি না। জানতে চাই, আপনারাই তার বিচারক। আহা কান্তি, ওকে বলতে দাও না, তুমি কেন বাধা দিচ্ছ? হ্যাঁ, তো যেই না আমি বিলিয়ার্ড ঘরে পা দিয়েছি তখনই সেই ঘরের বিজলি বাতি জ্বলে উঠল, আর আমার চোখের সামনে দেখতে পেলাম, না, কাকে দেখতে পেলাম আমি সেটা বলবো না, সে আপনারা আমাকে খুন করুন আর যাই করুন, সেই দেবীর বর্ণনা আমার এই পাপী মুখ করবে না। সেই দেবী আমায় বললেন, পিল্টু। আসলে আদর করে দেবী আমাকে ওই ডাক নাম দিয়েছিলেন। তো দেবী বললেন, পিল্টু, বুঝতে পেরেছি তোমার কাকাকে তুমি খুন করতে এসেছো, ও কাজ করো না। দেবীর ওই কথায় আমার মন ঘুরে গেল, মত বদলে গেল। আমি হাওয়া করে কাঁদতে লাগলাম, ঠিক যেমন করে। গাধারা কাঁদে, বুঝেছি। তারপর কান্নাকাটি শেষ হলে নিচ থেকে কাকার গলার আওয়াজ পেলাম। দেবী আমাকে বললেন, চট করে কোথাও লুকিয়ে পড়ো, উনি যেন তোমাকে দেখতে না পান। এই বলে দেবী পাশের একটা ঘরে পালিয়ে গেলেন। আমি চারিদিকে তাকিয়ে শুধু একটা বড় তাক দেখতে পেলাম, বেশ বড় সড়ো তাক, পর্দা দিয়ে ঢাকা। সেই পর্দার আড়ালে কোনো রকমে তার মধ্যে কুটি সুটি মেরে লুকোলাম। তারপর পর্দার ছেঁদা দিয়ে দেখলাম কাকা এলেন, থরহরি বাবু এলেন। কাকা বললেন, এসো থরহরি, একদম খেলা যাক। চলো, আমার আপত্তি নেই। এক পেট খাওয়ার পর বিলিয়ার্ড খেলা হজমে সাহায্য করে। তারপর দুজনের খেলা শুরু হলো, কিন্তু সে খেলার শেষই হয় না। দেখলে দেখলে কৃত্তিবাস, আমার হাতের কাজটা দেখলে? জিতবো তো আমি। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা টন টন করছে, ওদিকে খেলায় দুজনেই খুব মেতে উঠলেন এবং কিছুক্ষণ পরে তেতে উঠলেন। অবশেষে ওই খেলা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। থরহরিবাবু অবশ্য হেরে গেছিলেন। কি হলো থরহরি, হেরে গিয়ে একেবারে থরহরি কম্প হয়ে গেলে নাকি? আমি মোটেই হারিনি, এসব মূর্খদের সঙ্গে আমি খেলতে চাই না, নিয়ম জানে না। কি বললে? কি বললে তুমি? আমি মূর্খ? এত বড় কথা, নিজে হেরে গিয়ে? থরহরি কখনো হারে না, তুমি তো লাল বলটাকে মারতে পারোনি, এখন পয়েন্ট ইকুয়াল, আমরা দুজনেই 99। থরহরি বাবু টেবিল ছেড়ে চলে গেলেন। আমার কাকা তারপরেও লাল বলটাকে মারার তাক করছেন, কিন্তু কিছুতেই পারছিলেন না। এটা হলো না, এটাও মিস, কিছুতেই হচ্ছে না। এই চেষ্টায় ক্রমশ তিনি দুর্বল হয়ে পড়লেন বোধহয়। মোটেই না। অবশেষে তিনি একটা অদ্ভুত কাণ্ড করলেন। পকেট থেকে রুমাল বের করে গলায় জড়ালেন ফাঁসের মতো করে, আর সেই ফাঁসের মধ্যে বিলিয়ার্ডের কিউটা রাখলেন। এইবার পারবো, এইবার ঠিক পারবো। হ্যাঁ, এইবার আমিও বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারবেন। কাকা গলায় কিউটা বেঁধে বলটার পেছনে লাগালেন। খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত, বুঝতে পারছেন? খেলা দেখতে দেখতে আমিও উত্তেজিত। কোথায় আছি, কি অবস্থায় আছি, কিছুই মনে নেই। কাকার মাঠটা দেখার জন্য পর্দা ফাঁক করে ঝুঁকে পড়ে দেখতে গেছি, মানে আমার কাকা তাক করছেন, আমি তাকিয়ে আছি, আর সেই মুহূর্তে তাক থেকে আমার পা গেল ফসকে। কাকা ছিল ঠিক আমার সামনেই, আমি তার ঘাড়ে গিয়ে পড়লাম।
কাকাও আমাকে নিয়ে মেঝেতে পড়লেন। উপুড় হয়ে তিনি পড়লেন, তার মাথা ঠুকে গেল মেঝেতে, আর গলার ফাঁসে এবং কিউয়ে আটকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তৎক্ষণাৎ তার মৃত্যু হল। বিলিয়ার্ডের লাঠি এবং রুমালের ফাঁস এরাই তার মৃত্যুর কারণ। হ্যাঁ, এইবার বুঝেছি। একেবারে তাই। আমি যখন দেখলাম যে তিনি অক্কা পেয়েছেন, তখন সেখানে আর একদণ্ড দাঁড়াবার সাহস হলো না। কিউটাকে ছাড়িয়ে এনে কাকার গলার ফাঁসটা আরও ভালোভাবে এঁটে দিলাম। তার হাত দুটো স্বামী বিবেকানন্দের স্টাইলে সাজিয়ে দিলাম। ওই স্টাইলটা আমার আবার খুব ভালো লাগে জানেন, ওতে বুকের জোর পাওয়া যায়। তারপর প্রস্থান করলাম। কিন্তু পিন দিয়ে তোমার কাকার বুকের কাছে গাঁথা সেই কাগজখানা, যাতে সমস্ত সম্পত্তির উত্তরাধিকার তোমার নামে উইল করে দেওয়া হয়েছে, সেটার কথা কিছু বললে না তো? কাগজ? কি কাগজ? আমি তো জানি না। তেমন কিছু তো আমি লিখিনি। সেসব লেখার কথা তো আমার মনেও ছিল না। আমি তখন সেখান থেকে পালাতে পারলে বাঁচি। তুমি না লিখলে কি আমি লিখেছি? তাহলে তাহলে কি সেই দেবী? সেই দেবী কি? হতে পারে, হতে পারে। দেবীদের অসম্ভব কিছুই নেই। দেবীদের রহস্য দেবতারাও টের পান না। তোমার কাকার ওইভাবে মারা যাওয়াটা দৈব দুর্ঘটনা হতে পারে, কিন্তু ওই কাগজের লেখাকে আমি দেবীর মাহাত্ম্য বলে মানতে রাজি নই। কালু, গল্পটা তুমি মন্দ বানাওনি, কিন্তু একটা জায়গায় যে ভয়ঙ্কর গলদ রয়ে গেছে। তোমার কাকার গায়ে যে দুটো বুলেটের দাগ দেখা গেছে, সে বিষয়ে তুমি কি বলবে? গুলির ওই গর্ত দুটো এলো কোত্থেকে? সাবেককালের গর্ত, বহু পুরনো। মানে আসলে বড় লোক হওয়ার আগে আমার কাকা একজন বড় দরের গুন্ডা ছিলেন। সেই সময় পুলিশের অনেকগুলি তাকে হজম করতে হয়েছে। তারপর বয়স বেড়ে গেল, গুন্ডামির ঝক্কি আর নিলেন না। তিনি বলতেন চোর শুধু চোর, গুন্ডা শুধু গুন্ডা। কিন্তু এদের সকলের গুণ এক জায়গায় করলে যে বস্তু নিজের গরিমায় দেখা দেয়, তাই হচ্ছে নাকি কর্পোরেশনের কাউন্সিলর। কালু সেন নীরব, সকলেই চুপচাপ। অবশেষে কালুই নিস্তব্ধতা ভাঙল। মশাইদা, আমার সময় খুব কম। আমার মনে হয় আমি ভেঙে পড়ছি, ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ছি। কিন্তু থরহরিবাবুর বাড়িতে মারা পড়ে তাকে আবার নতুন আর এক দায়ে জড়াতে চাই না। যেটুকু সময় আমার কাছে আছে, তার মধ্যে এই মুমূর্ষু দেহটাকে টেনে হিচড়ে আমি চলে যেতে চাই। যাওয়ার আগে শুধু একটা কথা জানতে চাই, আমি কি নির্দোষ? থরহরিবাবু উঠে দাঁড়িয়ে বললেন, তুমি নির্দোষ এবং নিরপরাধ। কালু সেনের কলঙ্ক মোচনের পর বেশ কয়েকদিন কেটে গেছে। এই কদিন ধরে কান্তি মিত্র কেবলই ভেবেছে কি করবে। মিত্রতার পরিধি কি আরো বাড়াবে? শেষে আজ সকালে সিল্কের পাঞ্জাবি চড়িয়ে সারা গায়ে অগরু ছড়িয়ে মিত্রতার উদ্দেশ্যে পৌঁছেছে অলকা দত্তের বাড়িতে। তবে কড়া নাড়ার আগে নিজের মনে সে বিড়বিড় করেছে বেশ কিছুক্ষণ। আমি কি কৃত্তিবাসের চেয়ে বেশি হঠকারিতা করতে চলেছি? কৃত্তিবাস নিজের গলায় বিলিয়ার্ডের কিউ বেঁধেছিল, আর আমি একটা জলজ্যান্ত মানুষকে গলায় বাঁধতে চলেছি। কি জানি না, যা হয় হোক, চেষ্টা করে তো দেখি। সিঁড়ি দিয়ে উঠে দরজায় কড়া নাড়ে কান্তিকুমার। দরজা খুলে একজন অল্প বয়সী মেয়ে। কান্তিকুমার জিজ্ঞেস করে, অলকা দেবী আছেন? মেয়েটি উত্তর দেয়, অলকা তো কালকে এখান থেকে চলে গেছে। চলে গেছেন? কোথায়? তা তো বলতে পারবো না। আপনি কে? আপনি কি এখানকার? আমরা এই বাড়ির অন্য ভাড়াটে। অলকার সঙ্গে আমার ভাব ছিল। আচ্ছা, আপনি কি কান্তিবাবু? আগে হ্যাঁ। ও দাঁড়ান, আপনার নামে একটা চিঠি আছে, অলকার চিঠি। দাঁড়ান, এনে দিচ্ছি। মেয়েটি ঘর থেকে চিঠিটা এনে দিল, তারপর দরজা বন্ধ করে দিল। কান্তিকুমার সিঁড়িতে বসে পড়ে চিঠিটা পড়তে শুরু করল। প্রিয় কান্তিবাবু, পিল্টু আর আমি গতকাল আইন মতে বিয়ে করেছি। পিল্টুকে চিনতে পারবেন আশা করি। পিল্টুর ভালো নাম কালু সেন। আমরা আজ জাহাজে চড়ে এডেনের দিকে যাত্রা করব। আজ সকালে আমাদের জাহাজ ছাড়ছে।
এখান থেকে বসেরায় গিয়ে বাসা বাঁধবার বাসনা আছে। আপনি শুনে খুশি হবেন, পিল্টুর কাশি এখন কিন্তু অনেকটা কম। চবনপ্রাশ খাওয়াচ্ছি, কাশির পেয়ারা খেলেও সারত, কিন্তু তার পাচ্ছি কোথায় বলুন? তবে বাগদাদের আঙুর খেলে সেরে যাবে আশা করি। আরও সুখের বিষয়, কৃত্তিবাস সেনের অ্যাটর্নি তাঁর সম্পত্তির উত্তরাধিকার পিল্টুকে দিতে ইতস্তত করেনি। কারণ যে কাগজটা নিহত কৃত্তিবাস সেনের বুকে আঁটা ছিল, সেটা কৃত্তিবাস বাবুর নিজের হাতের খসড়া। অনেক দিন আগে লেখা অবশ্য। খসড়াটা তার কোন দেরাজে ছিল সেটা আমি জানতাম। তিনি মারা যাওয়ার পর আমি ওটা বার করে জামায় আটকে দিই। পিল্টুর মুখ চেয়েই এ কাজ করেছি, বোধহয় অন্যায় করিনি। পিল্টু সেই সব স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে টাকাটা বাসের আর ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করেছে। আমি আর পিল্টু, আমাদের দুজনেরই ধারণা আপনার মতো গোয়েন্দা কিন্তু আর হয় না। পুনশ্চ একটা কথা আপনাকে বলতে ভুল হয়েছিল। বিলিয়ার্ড ঘরে যে পিল্টুর সাথে আমার দেখা হয়েছিল সে কথা আপনাকে বলা হয়নি। কিন্তু না বললেও এ কথা আমি বারবার বলবো যে আপনার গোয়েন্দাগিরির তুলনা হয় না। সত্যি আপনি অতুলনীয়। ইতি আপনার বিশ্বস্ত